শুভ সন্ধ্যা। জানি অনেকেই অপেক্ষা করে বসে এই সময়টার জন্য, কারণ সন্ধ্যা 7টা শনিবার মঙ্গলবার কিন্তু বাধা। অবশ্যই আসি, কারণ কোনো দিন যদি বিকেল 4টে ফেল হয়ে যায় তাহলে কিন্তু সন্ধ্যা 7টায় বাধা। আর সন্ধ্যা 7টায় এসে অনেকক্ষণ থাকি আপনাদের সাথে। কেমন? তো আজকের আলোচনার বিষয়বস্তু না, কোনো টপিক রাখছি না, আপনাদের সঙ্গে কথা হবে, প্রশ্ন উত্তর হবে এবং তার সাথে ছোট্ট ছোট্ট টপিক নিয়ে ডিসকাশন হবে। তো সেই জন্য আপনাদের জানানো থাকলো যে আপনারা 8272940706-এ একদম সরাসরি চলে আসবেন, কারণ সন্ধ্যা 7টার সময় মানে কোনো দেরি না। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি চন্দননগর থেকে বলছি। আমার পায়ে খুব ব্যথা ডাক্তারবাবু, হাঁটুতে এমনি ব্যথা বলতে কিন্তু হাঁটতে গেলেই লাগে, কিন্তু বসে থাকলে বা শুয়ে থাকলে কোনো যন্ত্রণা বা ব্যথা কিছু নেই, কিন্তু হাঁটতে গেলেই পা ফেলতে পারছি। তাহলে কি ভাবছেন, হাঁটা চলা বন্ধ করে দেবেন? কি ভাবছেন তাহলে? হাঁটা চলা কি বন্ধ করে দেবেন ভাবছেন? কারণ হাঁটলে যন্ত্রণা করছে। পারছি না, খুব যন্ত্রণা করছে, হাঁটলেই লাগছে। তাছাড়া এমনি বসে আছি, কিছু লাগছেও না, ব্যথাও নেই, যন্ত্রণাও নেই। তাহলে কি সারাদিন বসে থাকবেন? পায়ের আঙুলগুলো খুব বেড়েছে, পায়ের আঙুলগুলো মানে ব্যথা। ইউরিক অ্যাসিড টেস্ট করেছি, অনেক বেড়ে গেছে ইউরিক অ্যাসিড। হ্যাঁ, ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে, আপনাদের না বাড়াবাড়ি হলে আমরাও তো খেতে পাবো না। খুব বেশি, ওয়েট 86। বেশ, আপনি ওই নিচের নাম্বারে একটু কল করে নিয়ে ওখানে ফোন করে বলে দিন। আপনি কোথায়? চন্দননগর থাকেন বললেন দিদি ভাই? তাহলে ওখান থেকে আপনার দমদম আসতে সুবিধা হবে। আপনি একটা দিন দমদমে চলে আসুন, নাহলে কিন্তু এই যে আর্থারাইটিস শুরু হলো, আবার ওজন বেশি, আপনার কিন্তু জীবন জেরবার হয়ে যাবে। না, এটা আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, যেটা এখন প্রচুর বাড়িতে। তা আর কি হতে হবে? আপনি হাঁটতে পারছেন না, এটাই কি বড় কথা নয়? হ্যাঁ, ব্যথা যন্ত্রণা হলে তো সারাদিন বাবারে মারে করে কান্নাকাটি চিহ্ন হয়ে যাবে। তো এখনো যেহেতু ব্যথা আসেনি, বাড়ির কাউকে সঙ্গে নিয়ে একদম ওখানে ঠিকানা নিয়ে চলে আসুন বুকিং করে। নিচের যে নাম্বার দুটি দেওয়া আছে ওই একটা নাম্বারে কল করে এখন জানিয়ে দিন, ঠিক আছে? ওকে, নিচের নাম্বার 27 আর 29। তো আপনারাও চলে আসতে পারেন, আজকে সরাসরি কথা হবে আপনাদের সঙ্গে। যতটা পারবো আপনাদের হেল্প করার জন্য, যতটা আমার মাথায় আছে, আপনাদের ঘরোয়া টোটকা, হোম রেমেডিস ইত্যাদি ইত্যাদি। তবে হ্যাঁ, পুরনো কেসগুলি আপনাদের আসে, সেইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে তবু আবার রিমাইন্ডার দিতে হয়, কারণ আমি যতবার রিমাইন্ডার দিই পুরনো মানুষগুলোর, পুরনো দর্শকদের কাছে, আবার সেগুলো শোনাও হয়ে যায়। এই বারবার শুনতে শুনতে কি মুখস্থ হয়ে যায় পুরোপুরি, যে হ্যাঁ এই প্রবলেমের জন্য এই হোম রেমেডিস, ওই প্রবলেম। এখন আমার কি বলে, পেশেন্টরা কিন্তু এখন বেশ কনসিয়াস, তারা নিজেরা এসে আমাকে একদম পুরো চেম্বারে যখন আসেন, তারা আমাকে মুখস্থ শোনায় এই রোগে এই রেমেডিস, ওই রোগে ওই রেমেডিস। তো গুড, খারাপ না, জানতে দোষ কোথায়? আমরা জানার জন্য, শেখার জন্য তো সর্বদাই চেষ্টা করি। সবাইকে কোথাও না কোথাও থেকে জানতে হয়, আমাকেও তো কোনো না কোনো বই পড়ে পড়ে উদ্ধার করতে হয়, আমার প্রফেসরের কাছে ফোন করে জানতে হয় যে এই অসুখের মধ্যে ভালো হোম রেমেডিস কী আছে, ঠিক? তো সেই জন্য মাঝের মধ্যে নতুন নতুন যে রেমেডিসগুলো বলি, তার মানে জানবেন যে হ্যাঁ আবার নতুন করে পড়াশোনা করে এসেছি, কারণ পড়াশোনা না করলে নতুন রেমেডিস জানা যাবে না, ওই পুরনোগুলোই তাহলে আবার বলতে শুরু করতে হয়, তাই না? তো যাই হোক, নাম্বার নিচের দুটো দেওয়া আছে, 27 এবং 29। এই দুটো নাম্বার আপনাদের হেল্পলাইন নাম্বার আজকের জন্য। আর ওই নাম্বারে কল করে আপনারা যারা আসতে চাইছেন বা যারা বুকিং করতে চাইছেন বা কোনো বিষয়ে জানতে চাইছেন, হয়তো আমার সঙ্গে কথা হয়ে উঠলো না, ওই নাম্বারটা আপনার কাছে থাকলে আপনি যে কোনো সময় ফোন করে ওনাদের থেকে যে কোনো বিষয়ে কিছু জানতে পারেন, বা আমার সঙ্গে সরাসরি কথা বলার দরকার হলেও ওনারা কিন্তু কথা বলিয়ে দেবেন। তাই শেষে 27 নম্বর এবং 29 নম্বর যে দুটো আছে, এই দুটো নম্বরে কিন্তু অবশ্যই। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আমার ছেলের পায়ের তলায় রূপো হয়েছে। রূপো নয়, গুপো বলে ওকে। রূপো আবার কি? রূপো গায়ে গয়না পরে। কি বলে ডাক্তারবাবু? গুপো, গুফো হয়েছে, যেটাকে কর্ন বলা হয়, কর্ন। রূপো নয়, রূপো তো বাবা গয়না পরে। হ্যাঁ, ওটার জন্য এক চামচ নারকেল তেল নেবে, আর 1 চামচ নারকেল তেলের মধ্যে 1 চিমটি গন্ধক দেবে, 1 চিমটি, বেশি না কিন্তু, দিয়ে ওটা মোমবাতির আগুনে ভালো করে গরম করবে।
করে ওই হলুদ রঙের গন্ধকটা একদম লাল হয়ে যাবে, ওটা তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে গরম গরম অবস্থায় রাত্রে বিছানায় বসে একদম লাগিয়ে শুয়ে পড়বে। এরম এরম বেশ কয়েকদিন 10-12 দিনের মতো লাগিয়ে যাবে পরপর, দেখবো ওটা আস্তে আস্তে মুখটা তৈরি হয়ে ওর ভেতরে শ্বাস মতো আছে, ওটা বেরিয়ে যাবে, ব্যাস প্রবলেম সলভ। ঠিক আছে? হ্যাঁ, একটুখানি গন্ধক দিয়ে ভালো গরম করতে হয়, হলুদ গন্ধকটা একদম লাল হয়ে যাবে, তারপর ওটাকে মিক্স করতে হয়। কেমন? ওকে। তো এরকম সমস্যা আরও অনেক জনের থাকে, কিন্তু হ্যাঁ অধৈর্য 3-4 দিন লাগিয়ে আমাকে অনেকে বলেছে, স্যার 3-4 দিন লাগালাম কিছু হলো না, তো কি চাইছেন কি আপনি? রোগ বাঁধাবেন 10 বছর ধরে আর আমাকে সারিয়ে দিতে হবে 4 দিনে? পসিবল কোথা? আরে বাবা ডাক্তার তো রে বাবা, মহাপুরুষ, তথাস্তু বলে দিলাম, ভালো হয়ে গেলেন, না সেটা হয় না কোনোদিন। তো সেই জন্যই আপনাদের জানানো থাকে, বারবার আমি বলি যে অসুখটাকে পুষবেন না। অসুখ পোষার থেকে বাড়িতে বিড়াল পুষুন, কুকুর পুষুন, মাছ পুষুন, পাখি পুষুন, রোগ পুষবেন কেন? তাতে তো আপনাকে ভুগতে হবে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ এখন আমি বলছি, কেন আর কাউকে দরকার ছিল? হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি আমার ছেলে কোলবাগে দাঁতের মতো কি হয়েছে, কিন্তু অনেক নরম দিয়ে খাচ্ছে, ওটা কি করা যায় বলুন তো? দাঁতের মতো কি হয়েছে বলতে হবে, কি কি হয়েছে বলতে না পারলে আমি বলবো কি করে কি হয়েছে? সেই রকম ভাবে হয়েছে আর কি কোলবাগে। নারকেলের মালা নেবেন, নারকেল। নারকেল? হ্যাঁ নারকেলের মালাটা চাই। ওই মালাটা ভেতরে নারকেলটা বার করে নেবার পর যে শুকনো মালাটা পড়ে থাকে ওই মালাটা চাই। ওইটা উনুনে কিসে রান্না হয় আপনাদের? গ্যাসে রান্না হয় না এমনি আগেকার দিনে আছে উনুনে হয়? রান্না কিসে হয়? এ কালা না কি কি আপনি টিভিতে শুনুন, ও আর ওসব বলার জন্য নয়। দাঁতের জন্য এক হচ্ছে তুলসী পাতা কাঁচা হলুদ বেটে নিয়ে ঘষে লাগিয়ে দিতে পারেন, একটু জ্বালা করবে। আর একটা আছে নারকেলের মালা, ভেতরে নারকেলের শাঁসটা বের করে নিয়ে ওটা গ্যাসের ওভেনে অথবা উনুনের আছে যেখানে রান্না হবে উপুর করে বসিয়ে দেবেন। কিছুক্ষণ পর দেখবেন ধোঁয়া উঠছে, ওই ধোঁয়া ওড়ার সাথে সাথে ওকে নামিয়ে নিন, নিয়ে স্টিলের চামচ দিয়ে ওর ভেতরে কালো পিচের মতো একটা ঘাম জমা হবে, ওই ঘামটাকে নিয়ে চামচ থেকে দাঁতের জায়গায় লাগিয়ে দিন। লাগাবার সাথে সাথে একটু জ্বালা করে উঠবে, তারপরে দেখবেন 3-4 দিন ওইটা লাগাতে লাগাতে একদম ভালো হয়ে গেছে, একদম পুরোপুরিটাই। ঠিক আছে? তো ফোন করে ভালো করে শুনতেও তো হবে, খালি ফোন করে ফেললে হবে? আমি তো আপনাকে হোম রেমেডিসটাই বলছি, কি করেন আপনারা কি জানি। যাই হোক, নেক্সট। নমস্কার। বলছি, বলুন। তো আমার এই পায়ের মালায় চাকরি থেকে না পায়ে আঙুল পর্যন্ত যন্ত্রণা করছে, কদিন ধরে খালি পায়ে হাঁটি, কিছু তখনই হাঁটলে পায়ের তলে প্রচন্ড জ্বালা করছে, সব সময় পায়ে জ্বালা করছে। কি করতে হবে বলুন? আপনি যদি একটু ওষুধের কথা বলেন। আমি ওষুধ বললেই তুমি যে ওষুধটা খুঁজে পাবে সেটা কি করে জানবো আমি? এই 4-5 দিন ধরে হচ্ছে কন্টিনিউ পায়ের তলা জ্বালা করছে। তাহলে আরো 10-12 দিন হোক না, সবে তো 4-5 দিন শুরু হয়েছে, তারপরের দিন আরো জ্বালা বাড়বে দেখবেন। আমাকে আর জিজ্ঞেস করতে হবে না, আপনি সরাসরি খুঁজে আমার চেম্বারে চলে এসেছেন। ঠিক, জ্বালা আর একটু বাড়ুক, কোনো অসুবিধা নেই। আপনি জয়েন্টেক্স নামে একটা ট্যাবলেট পাওয়া যায়, অথবা লাক্ষা গুগ্গুল আর হ্যাঁ গুগ্গুল আর যোগরাজ গুগ্গুল, এই দুটো যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়, দুপুরে খাবার পর, রাতে খাবার পর। লাক্ষা গুগ্গুল, যোগরাজ গুগ্গুল, যে কোনো ভালো কোম্পানির কালেক্ট করবেন। ঠিক আছে? চলো, অতি শান্তি। এসব শখের রুগী, ওই সবে 4 দিন শুরু হয়েছে, গান শুরু করে দিয়েছে, তারপরে জ্বালা যখন বাড়বে দেখবেন আপনিই খুঁজে নিচ্ছেন আমাকে। কিন্তু জ্বালা বাড়া আগে যদি এটা পেয়ে যাওয়া তো উচিত, যদি যে কোনো আয়ুর্বেদ দোকান থাকুক বাড়ির আশেপাশে। আমি যে প্রোডাক্টের নামগুলো বলি এগুলো পাওয়া যায়, ক্লাসিক এগুলো সব দোকানে থাকে, না থাকলে বলবেন এনে দিতে, তারা এনে দেবে। কেমন? সবসময় যে স্টক থাকবে এমন কিছু মানে নেই। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার ডাক্তার বাবু, কেমন আছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর, দারুণ জায়গা, বলুন। কেন দারুণ জায়গা
গেছে, আমাদের চিনতে পারছে না, বোন বোনাইকে চিকিৎসা করছে সবাই পরিবারের। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক। ভালো আছেন ডাক্তারবাবু? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ বলছি কি ডাক্তার, আমার বাবার মানে ভাত খেতে পারে না, ভাত খেলেই গলায় আটকে যায়, ভাতটা একদমই খেতে পারে না, গলায় আটকে যায়। আবার রুটিটা একটু একটু খেতে পারে, অতটা অসুবিধা হয় না ভাতের মতো। এ আবার কি কথা, লোকে রুটি আটকে যায়, শুকনো জিনিস, ভাত আটকাতে যাবে কেন? ভাতটা খুব আটকে যায়, চোখ মুখ দিয়ে জল বেরিয়ে যায়, মানে না কষ্টটা কি হচ্ছে, কষ্টটা কি হচ্ছে সেটা জানতে হবে, কি কষ্ট হয় ভাতটা ওখানে গেলে? গলায় আটকে যায়, খাবারটা আটকে যায়। তাহলে তো নয় ল্যারিঙ্গোস্কোপি আর না হলে একটা থ্রোট নেকের ইউএসজি করা দরকার আছে, আল্ট্রাসোনোগ্রাফি। কেন ওখানে আমাদের খাদ্যনালীটার জায়গায় কোনো জ্যাম হচ্ছে কিনা সেটা দেখার আছে তো, কারণ গিয়ে আটকে যাবে কেন, কারণ না হলে বড় সড়ো ব্যাপার হয়ে যাবে যেটা থেকে। রুটিটা হচ্ছে না, আমি তো ফোন করেছি যে শুনে নিই ডাক্তারবাবুর কাছে, যেটা কারণ ভাত তো নরম, রুটি শক্ত হয়, এখানে তো উল্টো কেস হচ্ছে না? উল্টো হচ্ছে বাবার, ঠিক মানে যতবার খেতে যাচ্ছ ততবার। আপাতত একটা কাজ করো, খাদিরা বটি আর নারদীয় লক্ষ্মী বিলাস, নারদীয়া লক্ষ্মী বিলাস আর খাদিরা বটি, এই দুটো ট্যাবলেট যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়, তোমার কৃষ্ণনগরেও পাবে। ওই দুটো ট্যাবলেটকে সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবার পর বলবে চুষে খেতে, জল দিয়ে না, চুষে, ঠিক আছে? তারপর আমাকে 3-4 দিন পর জানাও তো যে আর ভাত আটকাচ্ছে কিনা। ঠিক আছে ডাক্তারবাবু, আচ্ছা নমস্কার ডাক্তারবাবু, ভালো থাকবেন। তো আমরা যে টপিকে ছিলাম, যে আমাদের এই অনুষ্ঠানটা এই সময় স্টার জলসা, জি বাংলা ফেলে রেখে এই অনুষ্ঠানে কেন মানুষ দেখে? একটাই কারণ, এটা মানুষ ভালো থাকার একটা অনুষ্ঠান। হ্যাঁ, আমাদের অনেক বড় দামি চ্যানেল নয়, আচ্ছা ওই বাজারে বড় বড় হোর্ডিং লাগিয়ে স্টার জলসার মতো এই সিরিয়াল চলছে, ওই সিরিয়াল চলছে, সংসারে আগুন লাগানো সিরিয়ালগুলো শুরু হয়েছে, এসব বাড়ির মেয়েরা বউরা খুব ভালোবাসে, যে 4-5টা পরকীয়া হচ্ছে, এক একটা বউয়ের 3টে করে বিয়ে, এক একটা জামাইয়ের 3টে করে সম্পর্ক হচ্ছে, নানান ব্যাপার, ঠিক। আর এই পাড়া গ্রামের মেয়ে বউরা যে কি ইন্টারেস্ট নিয়ে দেখে এই সিরিয়াল, কিন্তু সেগুলো ছেড়েও তারা এই চ্যানেলে থাকে, মানে রিয়েলি প্রকৃত তারা মায়া টিভির ভক্ত। নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমি জ্যোতির্ময় বলছিলাম। কোথা থেকে বাবা? বর্ধমান। বলুন কি অসুবিধা বাবা? আমার সমস্যা হচ্ছে যে কিছুদিন নাগাদ আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে। তো ওষুধ খাওয়ার পরেও মানে ডান পেটটা সবসময় চেপে থাকছে, তো ফেপে ফাঁপা জিনিসটা কিছুতেই কমছে না, এটার জন্য কি করতে পারি? কি ওষুধ খাওয়া? দুধ চা খাও, ওষুধ পরের কথা, আগে তুমি কি খাও সেটা বলো তো। তোমাদের কি মনে হয় তুমি যা খুশি তাই খাবে আর ওষুধ এসে সব ঠিক করে দেবে? আগে খাও কি, আগে সেটা দেখতে হবে যে তোমার খাওয়া দাওয়ার মধ্যে তোমার বডিতে লিভার নিতে পারছে না এরকম কেউ আছে কিনা। আমি বলেছি তুমি দুধ চা খাও কিনা বা বাড়িতে দুধ খাও কিনা? না 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 না, দুধ চা বন্ধ করে দিয়েছি, আগে খেতাম এখন বন্ধ। ভেরি গুড। দ্বিতীয়, সামুদ্রিক মাছ খাচ্ছ? সমুদ্রের মাছ, খাসির মাংস এবং ঘি মাখন বা সর্ষের তেলে রান্না, এগুলো খেলে সবসময় লিভার আমাদের নিতে পারে না, কারণ তৈলাক্ত খাবার। যেমন ইলিশ মাছ আমাদের বাঙালির কাছে একটা লোভনীয় মাছ, কিন্তু ইলিশ মাছ খেয়ে আমাদের প্রতিটি বাঙালিকে আমি অ্যাসিওরেন্স দিয়ে বলতে পারি তারা ডাইজেস্ট করতে পারে না। কেন? হিউজ কোয়ান্টিটি তেল থাকে মাছটার মধ্যে, ওর বডি থেকে বেরোয়। আমরা জিভের সাথে কিনে নিয়ে যাই ঠিক কথা, আবার 3-4 দিন ধরে খাইও, কারণ একদিনে শেষ করতে পারি না। তো ওই 3-4 দিন খাবার পর বাঙালির পেটের অবস্থা কিন্তু খুব একটা ভালো থাকে না, তাই না? তো এই ধরনের তৈলাক্ত খাবার যদি পেটে বিশেষ করে যায়, আমাদের কিন্তু ডাইজেশনে অসুবিধা হয়। তার জন্য জলটা বেশি করে খেতে হবে। 1 নম্বর হচ্ছে 3.5 লিটার পার ডে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি আদা, একটু জোয়ান আর একটুখানি আমলকি 4 ভাগের 1 ভাগ, একটা মিষ্টি পানের পাতার অর্ধেকটা নিয়ে তার মধ্যে দিয়ে পানের খিলির মতো পাকিয়ে নিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। একদম পিক ফেলার কিছু নেই, কারণ ওটার তো পান না, পানের পাতাটা দেওয়া হয়েছে, আর পানের পাতা হজম করতে মারাত্মক উপকারী, ঠিক। তো সেই জন্যই আপনারা কিন্তু এইটা সকালবেলা চিবিয়ে খেয়ে নিয়ে যদি জল খেতে পারেন, দেখবেন আপনার প্রবলেম সলভ। হ্যাঁ বলুন, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু বলছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলছি, আমি সোনামুখী থেকে বলছিলাম, মাকুড়া সোনামুখী।
হ্যাঁ বলছি, আমি আমার শ্বশুর মশাই সম্বন্ধে একটু জানতে চাই। বলুন বলুন। ওনার পায়ের তলাতে, ওই আঙ্গুলের তলায় খুব জ্বালা হচ্ছে। ওনার বয়স 83 বছর। হ্যাঁ, তো উনি মানে পাটা ফুলছে। তো ডাক্তার দেখিয়েছিলেন, তো ওনার একটা স্টিকারের মতো একটা জিনিস দিয়েছিলেন, ওটা পায়ের চেটোতে লাগিয়ে দিয়ে ঘুমাতে বলবে। হ্যাঁ, কিন্তু এখন আর ওটাতে কাজে লাগছে না ডাক্তারবাবু। এখন মানে খুব কষ্ট হচ্ছে এখন। হ্যালো হ্যালো। হ্যাঁ শুনছি ডাক্তারবাবু আমি। 85 বছর বয়স। পায়ের আঙ্গুলে হচ্ছিল, এখন পায়ের তলাগুলোতেও হচ্ছে। এক হচ্ছে যেহেতু বয়স্ক মানুষ, ওনাকে নিয়ে রিসার্চ করে লাভ নেই। আপনি আজকেই ছিল অবশ্য অনলাইন, আপনি কালকে বিকেল 4টে আছে আবার সেই শনিবার আছে। তো আপনি ওই অনলাইনে বুকিং করান, ভিডিও কলিংয়ে বুকিং বিকেল 4টে। আপনি নিচের ওই নাম্বারে আগে কল করতে হবে, আমাদের এই নাম্বারে কল করলে হবে না। তো এইখানে হ্যাঁ, এই যে এইখানে দেখুন 2টো নম্বর দেওয়া আছে, এই 2টো নম্বরে যে কোনো একটা নোট করে রাখুন। এখানে 27 দেওয়া আছে, 29 দেওয়া আছে। ওই 2টি নম্বরে যে কোনো একটিতে কল করে আমাকে বলবেন, ওনাকে বলবেন যে আমার সাথে কথা বলিয়ে দিতে বিকেল 4টে ভিডিও কলিংয়ে। আর শ্বশুর না না, রোজ নয়, আগামীকাল আছে, আবার সেই শনিবার আছে। হ্যাঁ শনিবারে আছে, কারণ আজকেরটা হয়ে গেল। মঙ্গলবার শনিবার থাকেই, বুধবারও থাকে। তো ওইটা কথা বলে আপনি শ্বশুরমশাইয়ের সঙ্গেও আমাকে কথা বলাবেন এবং পাটা দেখাবেন আমাকে। আমি 2টো মেডিসিন দিয়ে দেব। আমি মুখে বলে দিতে পারতাম, কিন্তু যেহেতু বয়স্ক মানুষ তো একটু দেখে নেওয়ার দরকার আছে। ঠিক, হ্যাঁ ওগুলোও তো শুনে নেবার আছে না, কারণ শুধু ওই পা ফোলাটা শুনলে হবে না, আরো কি কি সমস্যা আছে সেগুলো ওনার থেকে কথা বলে আমি শুনে নিতে পারবো। কেমন? ওকে, নমস্কার। সোনামুখী একটা সময় খুব যাতায়াত করেছি, টানা 1 বছর সোনামুখীতে আমার চেম্বার ছিল, কিন্তু অনেকটা দূর আর পেরে উঠে না, বয়স বাড়ছে তো সেই জন্য এখন। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, লাইনটা কেটে গেল, তার জন্য আপনি যে রেমেডিটা বললেন আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, জোয়ান, আদা, আমলকি মিষ্টি পানের পাতার অর্ধেকের মধ্যে দিয়ে ওটাকে চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল সকালবেলা, সকালে খালি পেটে। ফ্যাটি লিভার যদি তার ফ্যাট কি থেকে জমে, তেল থেকে, তাহলে তৈলাক্ত খাবারগুলো এমনিতেই অফ করতে হবে। আমি যেগুলো বলে দিলাম, সামুদ্রিক মাছ, সর্ষের তেল, ঘি, মাখন, দুধের আইটেম, মিল্ক প্রোডাক্ট, অল টাইপ অফ মিল্ক প্রোডাক্ট, সিমুই, পায়েস, সন্দেশ, রসগোল্লা, ছানা, পনির, ঘি, মাখন, খালি টক দইটা অ্যালাউড। আর সকালবেলাও কি বলে ওই অ্যান্টাসিডের জন্য যেটা দিয়ে দিলাম, অ্যাসিডিটির জন্য, ওটা খাওয়ার পর আপনি আখের গুড় দিয়ে 5টা অড়হর পাতা চিবিয়ে খাবেন, দেখবেন আপনার ফ্যাটি, হ্যাঁ অড়হর ডালের পাতা, দেখবেন প্রচুর কাজ হচ্ছে আপনার ফ্যাটি লিভারের উপর, মারাত্মক। কোনো ওষুধ খাবার দরকার নেই, ওষুধ অনেক আছে, আমি আপনাকে ওষুধ বলছি না, হোম রেমেডি বলে দিলাম, হোম রেমেডি ইউজ করুন আপনি। ঠিক আছে, ওকে, ঠিক আছে স্যার। নমস্কার। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার, বলুন। আমি ডালিয়া বলছি। ও ডালিয়া, বলো বলো। বলছি ডাক্তারবাবু, আমার রিপোর্টগুলো দেখেছেন? আবার ভুলে গেছি তো, তুমি দিনে দিনে করো না কেন? আমি 4টার সময় ফোন করেছিলাম। না, এই নাম্বারটায় করলে হবে না, এই নাম্বারটা তো আমার কাছে থাকে না, এটা তো সবসময় স্টুডিওর নাম্বার, এটা মায়া টিভিতে। ওই দেখো নিচে 27 নম্বর আছে অথবা 29 নম্বর আছে, ওই নাম্বারে বিকেল 4টে করলে আমার সঙ্গে কথা হবে। কেমন? চলো। নমস্কার, বলুন। হ্যালো। না, আমাকে ঠিক পছন্দ হলো না, যাই হোক, পছন্দ হোক না হোক, আমাকেই এখন সহ্য করতে হবে টানা 1 ঘন্টা। তো আমরা
পাচ্ছেন অ্যামেজিং না? আমরা একটা নতুন প্রজেক্টে যাবো এবার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, কোথায় গো মা ঠাকুরন? শুনতে পাওয়া যায় না। হ্যালো। ওহ, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ বলছিলাম কি ডাক্তারবাবু, ওই ডালিয়াই বলছি। আমার মেয়ের 5 বছর বয়স। তা ওর না পটি সহজে হয় না। আপেলকে সিদ্ধ করে তার মধ্যে একটু লেবু দিয়ে খাওয়াবে। আপেলকে হ্যাঁ আপেল সিদ্ধ করে তার মধ্যে একটু লেবু দেবে, লেবু দিয়ে খাওয়াতে হবে প্রতিদিন 5 রাতে। বছরের বাচ্চা কিন্তু। ওই জন্যই তো ওষুধ বললাম না। হ্যাঁ ঠিক। নমস্কার, বলুন। নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি হাওড়া শ্যামপুর থেকে বলছিলাম। হুম গৌতম প্রামাণিক বলছি। ওই গত 25 তারিখে আপনাকে গিয়েছিলাম। আমার ওই পোস্টের সমস্যা এবং অস্টিও আর্থারাইটিস। তো আপনি যে ওষুধগুলো দিয়েছিলেন সেগুলো খাচ্ছিলাম বা এখনো খাচ্ছি, কিন্তু খাওয়ার পরে একটা সমস্যা ছিল যে প্রায় সবসময় একটা ঝিমুনি ভাব এবং সবসময় ঘুম ঘুম একটা ব্যাপার। হ্যাঁ, ঘুমিয়ে পড়ে ওঠার সময় চোখের পাতাগুলো সব খুলে যাচ্ছিল। তো রসবাদী রসটা দিয়েছিলেন, সেটা আপনি একদিন ছাড়া খেতে বারণ করেছিলেন, একদিন ছাড়া খেতে বললেন। তো সেটা না খাওয়ার পরেও ওইটা হচ্ছিল। তারপরে আমি একটা জিনিস দেখলাম যে আপনি প্রথম 1 সপ্তাহটা একবার করে খেতে বলেছিলেন, তখন ঠিক ছিল। সেই কারণে আমি একবার করে যখন খাচ্ছিলাম তখন আমি ভালো ছিলাম এবং মনে হচ্ছিল যে আমি কিছু রেজাল্ট পাচ্ছিলাম। কিন্তু 2বার যখন খাচ্ছি তখন এই সমস্যা হচ্ছে। সেই জন্য আমি এই রিসেন্ট 1-2 দিন হলো ওই একবার করে খাচ্ছি, তাতে দেখছি ঠিক আছে, ঝিমুনি ভাবটাও নেই। বাহ। আর ওই ঘুম ভাবটাও নেই। তার মানে আপনার বডিতে ওই একবার করেই ওষুধটা নিতে পারছে, 2বার দেওয়ার দরকার নেই, একবার করেই খান। হ্যাঁ, আমি সেইটাই আপনার সাজেশনটা চাইছিলাম আর কি। ঠিক আছে ঠিক আছে, যে এটা হ্যাঁ চলুক, একবার করেই চলুক, কোনো অসুবিধা নেই। তো হ্যালো, নমস্কার। এই রিমোট নিয়ে মারামারি করছেন নাকি বাড়িতে? হ্যালো। হ্যাঁ হ্যালো। শুনতে পাচ্ছি। হ্যাঁ নমস্কার স্যার। বলুন। বলছিলাম কি আমার পেটের খুব সমস্যা। সে আমাদের পেটে আনন্দ খাইও না, আমাদের পেটে সমস্যা নেই। না স্যার, আমার গলব্লাডার স্টোন হয়েছিল তো অপারেশন করেছি। বাহ, আরো ভালো। তো যেহেতু সমস্যা থেকে যাবেই, আপনি অপারেশন করে ভালো থাকবেন কে বলেছে? স্টোনটাকে বাদ দেওয়া হয়েছে। দিনের মধ্যে 5 থেকে 7 বার মানে পটি হয়। যদিও এখন স্বাভাবিক একটু কমাবার জন্য বলে দিচ্ছি, কাঁচা পেঁপে খোসা ছাড়িয়ে সকালবেলা 50 গ্রাম ওজনে খোসাটা থাকবে, খোসাটা না ছাড়িয়ে খোসা রেখে দিতে হবে, খোসার মধ্যেই ওষুধটা আছে। 50 গ্রাম ওজনের একটা টুকরো রোজ খাবেন, ভালো থাকবেন, সেরে যাবে না। সারতে গেলে মেডিসিনের দরকার আছে। কুটজারিষ্ঠ বলে একটা ওষুধের যদি কিনতে পারেন, কুটজারিষ্ঠ, আমি যাই ওষুধের নাম বলছি, কোনো পেটেন্ট মেডিসিন না, সব ক্লাসিক মেডিসিন। কারণ এই জন্যই বলছি যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাওয়া যাবে। তাই কুটজারিষ্ঠ যদি 3 চামচ করে দিনে 2বার এখন খাওয়া শুরু করবেন, আর সকালবেলা কাঁচা পেঁপে খোসা না ছাড়িয়ে। ঠিক আছে, চলুক, তারপর দেখছি। তো আমরা নমস্কার, বলুন। আমি হরপ্রসাদ ভট্টাচার্য বলছি, সুভাষগ্রাম থেকে। সুভাষগ্রাম, বলুন বলুন। হচ্ছে আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। বলছি যে আমার কিছুদিন আগে, 20 দিন মতন আগে, সাইকেল থেকে নামতে গিয়ে পায়ের আঙুল মচকে যায়, বা পায়ে
বুড়ো আঙুলের পাশে যে দুটো আঙুল আছে ওদের মধ্যে যায়, এবং সঙ্গে সঙ্গে ওখানে ভিতরে দেখলাম যে কালো হয়ে গেছে আঙুল দুটো, মানে মনে হলো ভিতরে রক্ত জমে গেছে। হ্যাঁ, আমি বাড়িতে এসে একটু বরফ টরফ দিলাম, তারপরে ব্যথার একটা মলম ছিল সেটাকে লাগালাম, তাতে করে খুব একটা ফল পেলাম না। তারপরে কিছুদিন আমি চুন হলুদ গরম করেছিলাম, তাতে দেখি ব্যথাটা কমেছে, ফোলাটা আগে যা ছিল বা ওই জমা রক্তটা সেটা কিছুটা কমেছে, কিন্তু ফোলাটা এখনো রয়ে গেছে, ব্যথাটা এখনো 20% মতো রয়ে গেছে। এটা কি বেশি দিন থাকবে? আমার বয়স 63-64 কোথায়, ওষুধ না খেলে আরো অনেকদিন থাকবে। আচ্ছা, ওষুধ খেতে হবে না? তা তো বটেই, কারণ মুচকে গেছে, সেটার জন্য ওষুধ খাওয়া দরকার আছে। ওষুধ খান, ওটার ওষুধ খান, কোনো অসুবিধা নেই। আরেকটা সমস্যা ডাক্তারবাবু, এই কোভিড এর পর থেকে আমি বুস্টার ডোজ পর্যন্ত নিয়েছি, আমার এত বডি ওয়েট লস হয়েছে, মানে অন্তত 12-13 কেজি বডি ওয়েট লস হয়েছে, কিন্তু আমার এনার্জি একটু কমেনি, বা শক্তিও কমেনি, বা সাহসও কমেনি, কোনো কিছু কমেনি, কিন্তু বডি ওয়েটটা এত লস হয়ে গেছে লোকের নজরে পড়ছে, এবং আমার প্যান্ট গুলো সব কি বলবো 3.5 থেকে 4 ইঞ্চি করে ঢিলে হয়ে যায়। এর জন্য একদিন সময় করে চেম্বারে চলে আসুন। সুভাষগ্রাম থেকে দমদমে চেম্বারে আসলে আপনার আরো তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি আবার দেখিয়ে বাড়িও চলে যেতে পারবেন। একটা দিন ভালো দিন দেখে সময় করে রবিবার, শুক্রবার অথবা বুধবার দেখে চলে আসবেন। দমদমের কোন জায়গাটায়? হনুমান মন্দির, দমদম জংশনে নেমে জিজ্ঞাসা করবেন যা কাউকে যে পুরনো হনুমান মন্দির কোথায়, ও দেখিয়ে দেবে। সব থেকে বড় হনুমান মন্দির ওটাই, এবং বহু পুরনো। ঠিক হনুমান মন্দিরের সামনে গিয়ে খালপাড়ে একদম হনুমান মন্দিরের পিছনেই পড়ছে ওটা। চলে আসুন একদিন, রবিবারেও আছে যেহেতু, ছুটির দিন থেকে চলে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। ডাক্তারবাবু ফিজ আছে? হ্যাঁ আছে, সব আছে, বলে দেবে। আমরা ছোট থেকে পড়ে আসছি কানের কাজ কি। তো কানের কাজ ছোট থেকেই আপনারা লিখতে পারতেন, আমরাও লিখতাম, শ্রবণ করা, শোনা। তো সেটা তো লিখলে নাম্বার পেতামই। যখন বলতো স্কুলে যে কানের দুটো কাজ বলো, তখন কিন্তু আর দ্বিতীয় নম্বরের উত্তরটা আমাদের হাত থেকে বেরোতো না। সে এক বড় সমস্যার ব্যাপার। আমরা কানাকানি করেও, কারণ অনেকে আবার দ্বিতীয় কাজ লিখে আসতো, স্যার 1 নম্বর কথা হচ্ছে কানে শোনা কাজ, শ্রবণ, দ্বিতীয়টা কি হচ্ছে কানাঘুষো করা, আর তো কোনো কাজ খুঁজে পাচ্ছি না, তাই না? তো সেই জন্য দ্বিতীয় কাজটা আমাদের কিন্তু জানা হতো না। তা আমাদের দ্বিতীয় কাজটা আজকে বলে দিই, মনে রাখবে। কানের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের শরীরের ব্যালেন্স মেনটেন করা। আমরা কি কোনোদিন ভেবে দেখেছি যে একটা ওইটুকু কান মাথার দুপাশে লাগানো আছে, সেটা আবার শরীরে ব্যালেন্স করবে? ইয়েস, সায়েন্টিফিক অ্যান্সার দুটোই, একটা শ্রবণ করা, দ্বিতীয় হচ্ছে শরীরের ব্যালেন্স মেনটেন করা। কিন্তু এই কান থেকেও আমরা অনেক কিছু জানতে পারি, সেটা কি আমরা জানি? না। হয়তো আমার পুরনো পেশেন্টরা বলতে পারে, না স্যার আপনি তো একদিন দেখেছিলেন, একদিন বলেছিলেন, ইত্যাদি। বাট প্রতিদিনই তো আর পুরনো পেশেন্টরাই সবাই টিভির পর্দার সামনে থাকে না, প্রচুর নতুন মানুষরাও আসে। আজকে আমরা দেখব যে কান থেকে শরীরে আরও কিছু অসুখ তৈরি হলে আমরা কানের মধ্যে প্রকাশ পাই। যেমন আমরা জানি ছোট থেকে মুখ হচ্ছে মানুষের মনের আয়না। বাড়িতে অশান্তি হলে বাইরে বেরোলে সেই মানুষ তার মুখ দেখে বলে দেয় যে বাড়িতে কিছু হয়েছে। অফিস থেকে বাংলার 5 করে বাড়িতে যাওয়ার পর অফিসে যদি ঝুট ঝামেলা হয়, তার মুখ দেখে মনে হয় কেন, কারণ মনে কিছু ঘটলে সেটা মুখের মধ্যে প্রকাশ ঘটে। তাই মুখকে বলা হয় মনের আয়না, রাইট? কবি, সাহিত্যে, সব জায়গাতেই কিন্তু বলে গেছে। তাহলে সায়েন্সও কিন্তু সেটা মানে। এবং পেটের প্রবলেম হলেও মুখে আমরা দেখতে পাই, পিম্পলস হচ্ছে, দাগ হচ্ছে, মেচেতার দাগ, চুল উঠে যাওয়া, ঠিক না? মুখ একদম কালশিটে পড়ে যাওয়া, এগুলো কিন্তু পেটের প্রবলেম থেকে জানা। তার মানে মুখ থেকে আমরা অনেকগুলো অসুখ আইডিয়া করতে পারি
চোখের নিচে যদি ফুলে ওঠে, চোখের পাতা ফুলে যায়, পাফি আইজ হয়ে যায়, আমরা বলি ওনার কিডনি খারাপ হতে চলেছে। ঠিক তো? গাল দুটো আস্তে আস্তে ঢুকে যেতে থাকলে, চোখের নিচে কালি দাগ পড়লে, কোনো মহিলার যদি হয়, তাহলে তাকে দেখে কি বলবো, কি রোগ, কোন রোগের এগুলো সিমটম? তার হোয়াইট ডিসচার্জ হচ্ছে, সাদা স্রাব হচ্ছে। মুখে যদি পিম্পলস হয় তাহলে জানবো কি, প্রচুর পরিমাণে তেল তেল খাবার খায়, কিন্তু সেটা হজম হচ্ছে না, লিভার কাজ করতে পারছে না, হজম করাতে পারছে না, ডাইজেশনটা ইনডাইজেশনে পরিবর্তন হচ্ছে, যার ফলে তার মুখে ব্রণোদ্দাগ হচ্ছে। তাই তো? তাহলে জিভ দেখে, তার মানে মুখের এত কিছু অংশ দেখে আমরা অনেক কিছু রোগের আইডিয়া করি। এগুলো আমাদের পড়ে শিখে আসতে হয়, রিপোর্ট ছাড়াই। যেমন আগের দিনেই বললাম, কারণ নাকটা যদি খুব তেল তেল হয়ে যায়, এরম নাকে আঙুল দিয়ে দেখবেন যে একদম তেল তেল হয়ে যাচ্ছে, ওই লোকের কোলেস্টেরল অ্যান্ড ট্রাইগ্লিসাইড হাই হচ্ছে। বিনা টেস্টে আপনি টেস্ট করিয়ে দেখুন লিপিড প্রোফাইল, দেখবেন বেশি আছে। ক্লিয়ার? এবং দীর্ঘদিন ধরে যদি এরকম নাক কারো তেল তেল থেকে যায়, তাকে ইউএসজি করান, দেখবেন গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে। তাহলে আমরা এই মুখ দেখে কত ভারী ভারী রোগ ধরে যেতে পারি, যার কোনো টেস্ট লাগে না। এগুলো আমরা আমাদের জেনে আসতে হয়েছে, আমাদের আয়ুর্বেদিক মতে এগুলো জেনে এসেছি। আমি জানি না অ্যালোপ্যাথি সেকশন বা হোমিওপ্যাথিতে এগুলো সিমটমগুলো শেখানো হয় কিনা, বাট আমাদের আয়ুষে হয়। সবাই তো তারপর টেস্টে যাবই, কিন্তু মুখ শরীরের অনেক রোগের সূত্রপাত জানিয়ে দেয়। ঠিক তেমনি কান, কান থেকে আমরা বেশ কিছু অসুখ জানতে পারি, ভারী ভারী অসুখ। সেগুলো কি আমরা জানি? তাহলে আজকে একটু আমরা দেখে নিই যে কান আমাদের কোন কোন রোগের জন্য सिम्टम शो करे। चलो देखे नहीं। कान के नीचे के हिस्से पर अक्सर कोई निशान नहीं होते, लेकिन अगर कान के ईयर लोब यानी निचले हिस्से पर बीच में इस तरह एक टेढ़ी लाइन आ जाए तो ये हार्ट की बीमारी का संकेत हो सकता है। कान के निचले हिस्से का हार्ट से सीधा कनेक्शन होता है। हार्ट की कोरोनरी धमनियां हार्ट से कान तक आती हैं। सबसे पहले इसके बारे में सैनफोर्ड फ्रैंक ने रिसर्च की थी, इसलिए इसे इस तरह की झुर्री को फ्रैंक साइन कहते हैं। कान तक ब्लड फ्लो कम हो जाने की वजह से ये झुर्री आती है। इसका मतलब होता है कि ब्लड की कहीं ब्लॉकेज है। कान में कोलेजन और इलास्टिन कम होने लगे हैं, मतलब हार्ट की कोरोनरी धमनियों में भी कमी होने लगी है। ये हार्ट में होने वाले बदलाव का संकेत है। जापान, अमेरिका, चाइना और यूरोप में हुई स्टडीज में भी ये प्रूव हुआ है। চলো ফিরে আসি। তাহলে কান থেকে আমরা জানতে পারলাম তো, জানা যায়, অবশ্যই জানা যায়, কিন্তু আমরা জানতাম না। ওই যে বললাম, পৃথিবীর প্রতিটা মানুষ কেউ আমরা কিছু জেনে বুঝে আসেনি, কিন্তু আমাদের সব কিছুই এখান থেকেই শিখতে হয়, জানতে হয়। ঠিক তো আজকে আমরা এরকম ছোট্ট ছোট্ট করে একটা একটা করে স্টেপ ওয়াইজ যাব, যেটা আপনারা উঠে যেতে পারবেন না। এই জন্যই এরকম প্রচুর ছোট ছোট জিনিস আছে যেগুলো আমাদের কিন্তু অনেকের অজানা। আমরা কান দিয়ে শুধু শোনার কাজ এই জন্য জানতাম যে কান তো শোনার জন্য আর কানাঘুষো করার জন্য, তাই না? কিন্তু না, আর একটা কাজ বডির ব্যালেন্স মেনটেন করে। দ্বিতীয়, কান দেখে আমরা হার্ট ঠিক আছে কিনা আমরা সেগুলো ধরে ফেলতে পারি। ঠিক, তাহলে এবারে আমরা যাই, কারণ এই পেশেন্টটা প্রচুর আসছে। সিওপিডি। সিওপিডি মিন্স ক্রনিক অবস্ট্যাকল পালমোনারি ডিজিজ বা অবস্ট্রাকশন। সো ক্রনিকভাবে অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, বাধা হয়ে যাচ্ছে পালমোনারির মধ্যে, ট্র্যাকিয়ার মধ্যে, অ্যালভিওলাইয়ের মধ্যে, মানে আমাদের এগুলো সব লাংসের ভেতরের ইনার অর্গান, যন্ত্রপাতি সব এত জানার দরকার নেই, তবুও আমি একদম ক্লিন করে দিই ছবির মতো। যারা আমাদের শো দেখে, মায়া টিভির শো, তারা কিন্তু বিজ্ঞান লাইফ সায়েন্স না পড়েও অনেকটা জানতে পারে। কেন? খুব সাবলীলভাবে, আমি যতটা বুঝি সহজ মাথায় আমার, ঠিক আমি যেভাবে বুঝে এসেছি আমি সেইভাবেই আপনাদের জানাই। আমার কাছে কোনো কঠিনভাবে এগুলো বোঝানো হয়নি, আমিও তাই আপনাদের কঠিনভাবেও বোঝাই না। তবে এই অসুখটা একদম জন্মগতভাবে ছোট বাচ্চাদের থেকে শুরু হয়ে যেতে পারে। কেন? বিকজ
সিওপিডির আর একটা সায়েন্টিফিক নাম হচ্ছে অ্যাস্থমা। হ্যাঁ, এবং অ্যাস্থমার বিগিনিং স্টেজ শুরুতে কি দেখব আমরা? সর্দি কাশি। যদি কোনো বাচ্চা দেখেন গরমকালেও সর্দি হচ্ছে, সারা বছর সর্দি হচ্ছে, ওই বাচ্চাকে নিয়ে কিন্তু আপনি ভুগবেন। ওই বাচ্চাকে নিয়ে আপনি পাগল হয়ে যাবেন, ডাক্তার ঘর করে, স্যার প্রচুর ওষুধ খাইছি সর্দি কাশির জন্য, টনিক, ট্যাবলেট, ইঞ্জেকশন, ভ্যাকসিন, এভরিথিং আই হ্যাভ অ্যাপ্লাইড, বাট মাই চাইল্ড till now is not cured। কেন? আপনার বাচ্চাটাকে এত কিছু অ্যাপ্লিকেশন করার পরেও আপনার বাচ্চাটা সেই সর্দি কাশি, আবার শীতকাল এলে মারাত্মক হাঁপাচ্ছে, আপনার নিজের চোখ দিয়ে জল পড়ে যাবে মায়ের, স্বাভাবিক ব্যাপার। একটা ওই 3-4 বছরের বাচ্চা, সে শ্বাস নিতে পারছে না, মায়ের বুক তো দূর দূর ধরপড় করতে শুরু করে দেবে যে যদি এক্ষুনি দম বন্ধ হয়ে যায় কি হবে তাহলে? তখন ডাক্তারের কাছে গিয়ে বাধ্য হয়ে তারা ইনহেলার ইউজ করাতে শুরু করে। কিন্তু সেখানে কি কোনো সলিউশন হলো? আজকে 4 বছরের একটি বাচ্চার যদি এই কোল্ড অ্যালার্জির জন্য অ্যাস্থমেটিক প্রবলেম এসে গেছে অলরেডি, তার জন্য যদি আজকে থেকে আমি ইনহেলার শুরু করাই, তাহলে এই বাচ্চাটা যখন বড় হবে তখন বড় হয়ে কি করবে? কোন মেডিসিন আছে? আমি এরকম অনেক জায়গায় দেখেছি, অনেক ডক্টরকে, যেমন আমাদের কলকাতার ঋত্বিক অ্যাস্থমার জন্য একটা মারাত্মক সেন্টার, একটা সময়ের অনেক বড় সেন্টার শিয়ালদায়। তো সেখানে যাওয়ার পরও আমি সেখান থেকেও ফেরত আসা পেশেন্ট আমার কাছে দেখেছি, নো অ্যান্সার। তো ইনহেলার কি কি ইউজ করানো হয় আমরা সবাই কিন্তু জানি আজকের ডেটে। এরপরেও প্রচুর মানুষ, প্রচুর ডাক্তাররা বলে অ্যালোপ্যাথি সেকশন থেকে যে আয়ুর্বেদ ইউনানিতে কিন্তু ট্রিটমেন্ট করাবেন না। কেন? করালে ওনাকে কি চিমটি কাটবো? আমাদের কাছে যদি ট্রিটমেন্ট করায়, আমরা কি পেশেন্টকে চিমটি কাটি না সেপ্টিমিন ফুটিয়ে দিই? কি করি? কোনো ভ্যাকসিন না, কোনো ইঞ্জেকশন না, কোনো ইনহেলার নয়, অনলি মেডিসিন দিই। এবার মেডিসিন দেওয়ার পরেও সেই ডাক্তার বলছে ও তো স্টেরয়েড খাওয়াচ্ছে। আচ্ছা, আপনি কি দিচ্ছিলেন ইনহেলারে? কি ছিল? ধোয়া তুলসী পাতা ছিল তার মধ্যে? তাহলে এগুলো কেন? এই জায়গাগুলো খুব খারাপ লাগে। আপনি ফুটবল খেলা জানেন না, আপনি কেন শুধু বলে শট মারতে আসছেন? আপনার তো বোঝা উচিত ছিল আপনি অ্যালোপ্যাথি নিয়ে আছেন, থাকুন না, আমরা তো সেখানে নাক গলাতে যাচ্ছি না, না ইউনানি থেকে, না হোমিওপ্যাথি থেকে, না আয়ুর্বেদ থেকে, আয়ুষ থেকে আমরা নাক গলাই না। আপনারা অ্যাপ্লিকেশন করার পর যখন দেখা যাচ্ছে যে না কিছুই হয়নি, তখন সে একটা পেশেন্ট তো আসার অধিকার আছে। সেই পেশেন্ট আসলেও তাকে বলা হচ্ছে আপনি শিক্ষিত সমাজের মানুষ হয়ে আয়ুর্বেদ ইউনানি এগুলো কি করছেন? ও, আপনি পড়াশোনা করে এসেছেন আর আমরা ঘাস কেটে এসেছি না? আপনি সব ডিগ্রিগুলো কলেজ থেকে নিয়ে নিয়েছেন আর আমরা কিচ্ছু পাইনি? কেন এগুলো করেন? কেন? কিসের জন্য? যার পাবলিকের স্বাধীন দেশ, একটা জনসাধারণের মধ্যে একটা মানুষ, সে স্বাধীন দেশে বাস করে, তার ইচ্ছা মতো জায়গায় ট্রিটমেন্ট করাতে পারে যেখানে সে রেজাল্ট পাবে। যদি একটা ডক্টর রেজাল্ট দেয়, সে হোমিওপ্যাথিতেই হোক, হোয়াট এভার ইউনানিতে হোক, হোয়াট এভার আয়ুর্বেদিক হোক, তাতে কারোর তো কিছু বলার নেই না? তাহলে এগুলো বলে কি নিজেদেরকে জাহির করানো? আই এম গোল্ড মেডেলিস্ট, আমি সব ডিগ্রি আমার কাছে, আমি মডার্ন মেডিসিন পড়ে এসেছি। কেন মডার্ন? মানে তো এই তো সেদিনের, তার মানে মডার্ন, আধুনিক। তাহলে আগে কে? আয়ুষ। ক্লিয়ার? তাহলে একটা মানুষের স্বাধীনতা আছে, কিন্তু সে তার নিজের ইচ্ছা মতো ডক্টরের কাছে গিয়ে তার ইচ্ছা মতো প্যাথি চুজ করে নেবে। সে ইউনানি খেতেই পারে। যদি অসুবিধা এতই হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার থেকে বন্ধ করে দিন কলেজগুলো আয়ুর্বেদের ইউনানি, তাহলে দেখি বলুন তাহলে একটা সেমিনারে উঠে যে কোনো শিক্ষিত সমাজের মানুষরা আয়ুর্বেদের ওষুধ খাবেন না, ইউনানি খাবেন না, হোমিওপ্যাথি খাবেন না, বলে দিন দেখি কত দম আছে কোনো ডক্টরে। তাহলে এই চেম্বারের মধ্যে পেশেন্টগুলো যখন যায়, তাদেরকে ওই 4 দেওয়ালের মধ্যে বলে লাভ নেই। কিন্তু একটা স্বাধীন দেশে একটা মানুষ যে কোনো প্যাথি চুজ করতে পারে। তো শুধু ওষুধের দ্বারা একটা মানুষ যদি সুস্থ হয় উইদাউট স্টেরয়েড, তাহলে সে তো খেতেই পারে। প্রবলেম কোথায়? আর স্টেরয়েড স্টেরয়েড স্টেরয়েড, মডার্ন মেডিসিন আজকে দাঁড়িয়েই আছে তো স্টেরয়েডে।
স্টেরয়েড খারাপ কেউ বলছে না। একটা মানুষকে যদি প্রকৃত ডোজ ওয়াইজ অ্যাপ্লিকেশন করা যায় তাহলে ঠিক আছে, স্টেরয়েড ইজ অলসো গুড সেখানে। বাট আপনি আনলিমিট ইউজ করে ফেলেন, ডোজ বানিয়ে দিলেন, তাহলে তো পোসোলজিতে গন্ডগোল হয়ে গেল। ডোজে তার শরীরে তো সাইড এফেক্ট হবে। স্টেরয়েড দিলেই যে সবসময় ক্ষতি হয় না, ভুল কথা। স্টেরয়েড নিয়ে আমরাও যথেষ্ট পড়াশোনা করেছি। স্টেরয়েড যে খারাপ কেউ বলেনি, কিন্তু সঠিক মাত্রায় অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু তা সেই রুগী, যে রুগীকে অ্যাপ্লিকেশন করছি, তার ব্যাক হিস্ট্রি ফুল নিতে হবে, তবেই কিন্তু স্টেরয়েড অ্যাপ্লিকেশন করা যায়, তাছাড়া কিন্তু সম্ভব নয়। ঠিক? তাহলে সুতরাং আয়ুষ, হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদ, এরা স্টেরয়েড আমাদের চলে না, খুব চলে না। আমাদের মেডিসিন ম্যানুফ্যাকচারিংয়ে কোথাও স্টেরয়েড অ্যাপ্লিকেশন হবে সেটা কোথাও লেখা নেই, করতে হয় না। কিন্তু হ্যাঁ, বাজারে কিছু ম্যানুফ্যাকচারিং কোম্পানি আজকের দিনে নতুন, সবজির বাজারে একটা ভ্যানে করে নিয়ে টাইগার বাম নিয়ে যান, ব্যথা যন্ত্রণার ওষুধ নিয়ে যান, সে মাইকে হেঁকে ভ্যান থেকে বিক্রি করছে। সেখান থেকে ওষুধ নিয়ে গিয়ে খেয়ে যদি কারো সাইড এফেক্ট হয়, তার জন্য কোনো আয়ুর্বেদিক ডক্টর দায়ী? নিশ্চয়ই না। সেই ওষুধটা তো কোনো ডাক্তার প্রেসক্রিপশন করছে না, সেই পেশেন্ট নিজের ইচ্ছায় যন্ত্রণা, ব্যথা, হাঁটুতে ব্যথা, সে কিনে নিয়ে গিয়ে খেয়ে নিচ্ছে, টাইগার বাম লাগাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তাতে যদি কোনো সাইড এফেক্ট হয়, সেখানে কারোর তো কিছু বলার নেই। তাহলে আপনি গোটা আয়ুর্বেদকে কেন দোষ দিতে পারেন, দাঁড় করাতে পারেন? নিশ্চয়ই না। এরকম তো অ্যালোপ্যাথিতেও প্রচুর মেডিসিন ব্যান করে দেওয়া হয়েছে, তারপর তো খাচ্ছে। স্যারিডন আজ থেকে 5 বছর 6 বছর আগে ব্যান করে দেওয়া হয়েছে। আমি এখনো 100টা দোকান থেকে বার করে দেবো, স্যারিডন বিক্রি হচ্ছে কেন? সেখানে কারোর তো কথা নেই। তাহলে যে যার প্যাথি নিয়ে আমরা ঠিক থাকি না। আমার মোটিভ ইজ সেম, যে পেশেন্টটি এসেছে তাকে সুস্থ করা, রাইট? তাহলে সেইটা বাদ দিয়ে আমরা অন্য নিয়ে লড়াই ঝগড়া করে তো লাভ নেই। বাবা, হুজ থেকে যখন সার্টিফাইড করে দিয়েছে আয়ুষকে, আপনারা কেন ছোট করার চেষ্টা করছেন? মানুষ কিন্তু এখন বোঝে, আগে বুঝতো না, এখন কিন্তু মানুষ বোঝে কোনটা স্টেরয়েড দেওয়া হয় আর কোনটা স্টেরয়েড দেওয়া হয় না। সো আর নিজেদের জোকার বানিয়ে কিন্তু লাভ নেই। আমরা এগুলো বলতে যাওয়া মানে নিজেদেরকে জোকার প্রমাণ করা, তাই না? তাহলে আমরা যাই যে সিওপিডি সিমটম কি, কিভাবে হয়। কোল্ড অ্যালার্জি ইজ দ্য ইন্টারনাল অ্যালার্জি ইনার সাইড ইন দ্য লাংস। সো এই কোল্ড অ্যালার্জি থাকা মানেই আগামী দিনে ওটা অ্যাस्थমায় পরিণত হতে পারে। আমরা দেখি যে কোল্ড অ্যালার্জি মানুষকে কতটা ক্ষতিকারক করছে। সিওপিডি বাংলায়, যেটি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ফুসফুস হলো একটি অসুস্থতা যেটি গুরুতর এবং বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এটি শ্বাস প্রশ্বাসের এবং শরীরের মধ্যে অক্সিজেনের প্রবেশ এবং কার্বন ডাইঅক্সাইডকে শরীর থেকে বার করাকে অসুবিধাকর করতে পারে। নিঃশ্বাস শর্ট হতে পারে, কাশি হবে, কফ থাকবে, বারবার ঠান্ডা লাগবে, রেনি নোজ হবে এবং নখ থেকে, হাতের আঙুলের নখ থেকে সিমটম বোঝা যায়। যাদের সিওপিডি থাকবে ধূম্রপান করবেন না। এই মানুষগুলোর জন্য ধূম্রপান নিষেধ। আমরা আরেকটু ব্যাক করে দেখি। দেখুন, এখানে বলছে ধূমপান হলো সিওপিডির বৃহত্তম কারণ। বৃহত্তম কারণ কেন? কারণ ধোঁয়া গিয়ে নিকোটিন জমিয়ে আরও জায়গাগুলোকে জ্যাম করে দেয়। এবং আরও ক্ষতি হচ্ছে, যারা ধূমপান করে না তারা পাশে বসে আছে প্যাসিভ স্মোকার হিসেবে, তাদের আরও ক্ষতি বেশি হচ্ছে। কেন? কার্বন ডাইঅক্সাইডটা যেটা আমরা ধোঁয়া ছাড়লাম সেটা ইনটেক করছে। আমরা তো অক্সিজেনের সঙ্গে টানছি, কিন্তু যেটা ছাড়ছি সেটা কার্বন ডাইঅক্সাইড উইথ মিক্স স্মোক। তাহলে এইটা যারা টানছে, এটা যারা স্মোক করছে তাদের থেকে বেশি ক্ষতিকারক। ক্লিয়ার? নেক্সট বলছে
চলুন ফিরে আসি। তাহলে এই জায়গাগুলো আমরা আস্তে আস্তে আমাদের বোঝার দরকার আছে, কিন্তু আমরা এই জায়গায় ডিমোটিভেট হয়ে যায় অনেক সময়। কলে কেউ আছে না? নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, বলছি বাগনান থেকে বলছি। আমার মেয়ের হাতে ওই মানে দুটো হাতেই মানে আঙুলের ওই গোড়া থেকে হাতের থেকে পর্যন্ত দুটো মানে হাতেই কিনা ওই হাতে ডিম 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 হয়। তো বছর 3 ধরে হচ্ছে, ওষুধপত্র খাচ্ছে কিন্তু সেভাবে কমছে না, মানে কমছে বাড়ছে, কোনো সময় একবারই থাকছে না, তো কোনো সময় একটু একটু বাড়তে বাড়তে এতটাই বেড়ে যায় মানে অস্বস্তিকর একদম। বয়স কত মেয়ের? হ্যাঁ বলুন। বয়স, মেয়ের বয়স কত? মেয়ের বয়স 18 মানে চলছে, 17 পেরিয়ে 18 পড়েছে। আমার বাগনান শ্যামপুরে একটা চেম্বার আছে, হ্যাঁ হ্যাঁ, ওই চেম্বারে মেয়েকে নিয়ে চলে আসবেন। নেক্সট ডেট বোধহয় 2 সপ্তাহ পরেই ডেট আছে। ও নিচের নাম্বারে কল করে আপনি বাগনানের অ্যাড্রেসটা নিয়ে নেবেন। ওখানে শ্যামপুরের নাম্বারও দেওয়া আছে, দেখুন নিচের নাম্বার, একদম নিচে শ্যামপুরে, ওখানকার নাম্বার নিয়ে ওখানে কল করে নিন। ওখানে মধুমিতা আছে, আপনাকে বুকিং করিয়ে দেবে। কেমন? একটা কথা বলছি যে কোনো রিপোর্ট করে নিয়ে যাব এরকম কিছু একটু বললে ভালো। না না, যদি দরকার হয় আমি লিখে দেবো, আপনি করিয়ে নেবেন রিপোর্ট। আচ্ছা, আগে দেখি তো মেয়েকে। হ্যাঁ 2 সপ্তাহ পরে ওখানে ডেট আছে, আপনি একবার কল করে নিন না, উনি ডেটটা দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ নমস্কার, বলুন। কি রান্না বান্না করছেন নাকি? পাবলিকও আছে, মানে টিভি চ্যানেলের নাম্বার দেখে এখানেও মিস কল দেন। সাংঘাতিক জিনিস আপনি। মানে জামাই ষষ্ঠীর জন্য শাশুড়ি মাকে মিস কল দিয়ে বলবেন নাকি? না আপনি তো বলবেন না, শাশুড়ি মা যদি ব্যাক করে তারপর বলবে জামাই যে শাশুড়ি মা এবারে কি জামাই ষষ্ঠীটায় যাবো। মানে সেই রকম পাবলিক। বাড়িতে ডাকাত পড়লে উনি থানাতেও বোধহয় মিস কল দেন। কেন? যাই হোক, আমরা প্রচুর মানুষ, বিশেষ করে বাঙালি বানিয়ে রেখেছে ওই মানুষ করণী মোড়ে, এটা আমরা জানি। কিন্তু এই বাঙালি মানে শুধু যেই বাংলাতেই পশ্চিম বাংলা আছে তা না, ভারতবর্ষের ছত্তিশগড়ের ভেতরে আছে, ছত্তিশগড়ে আছে বাঙালি গ্রাম। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যে গোটা আন্দামানে বাঙালি ভর্তি, আমরা হয়তো অনেকে জানি না, পুরো বাঙালি। আর বাংলাদেশে বাংলা বলা লোক এখন প্রতিটা দেশেই চলে গেছে, বাঙালি নেই এমন কোনো কান্ট্রি নেই। মায়ানমারে প্রচুর, কানাডাতে তো প্রচুর, নিউ ইয়র্কেও প্রচুর বাঙালি। ওখানে যখন ছিলাম দেখে এসেছি দুর্গাপুজো বাঙালি কলোনিতে। তো বাঙালি নেই এরকম আর বোধহয় পৃথিবীতে কোনো কান্ট্রি নেই। তো যাই হোক, এই বাঙালি জাতটা খেতে ভালোবাসে। আর কিছু করুক আর না করুক, খাওয়া দাওয়া অসাধারণ। এদের মতো খাওয়া দাওয়া এখনও অবধি ভারতবর্ষে কেন অল ওভার ওয়ার্ল্ডে কোনো কাস্ট নেই, কোনো কান্ট্রির দেশের মানুষ নেই যে বাঙালির সঙ্গে খাওয়া দাওয়ায় পারবে, এত ভ্যারাইটি খাবার। তবে আমার মনে হয় আমাদের থেকে আবার বাংলাদেশের মানুষ আরও বেশি ভ্যারাইটি করে, পারবে না? বাংলাদেশের মানুষ আরও ভ্যারাইটি অনেক বেশি। তো বাংলাদেশের মানুষ যারা এপারে চলে এসেছে তাদের থেকেই দেখা আমার, তাদের খাদ্য খাবার জেনেও যে এটায় ভুল হয়ে যাবে তা জেনেও খেয়ে নেয়। কেন? রিস্ক। দূর, মানব জন্ম একবার, খাবনি মানে খেয়ে যাব, তারপরে বাঁচব কি মরবো দেখা যাবে পরে, খেতেই হবে আগে। মানে এই ব্যাপারটা বাঙালির মধ্যে আছে। ভালো, তাই তো কলকাতার মতো খাওয়া দাওয়া যে ফ্লেক্সিবিলিটি অন্য কোনো স্টেটে গিয়ে পাবেন না। আমি মহারাষ্ট্রে দেখেছি, গুজরাটে দেখেছি, কর্ণাটকে তো যেতেই হয় প্রতি 3 মাসে একবার, এখনও টিল নাও। তো সেখানের খাওয়া দাওয়া দেখেছি। কিন্তু বাঙালির এখানে যে ভ্যারাইটি, একটা সামান্য রাস্তার হোটেলেও ওই ভ্যারাইটি দেবে না কেউ, যেটা আমরা অন্য জায়গায় গিয়ে খুব একটা খুশি হই না, ঠিক না? তো সেই জন্য আমাদের খাদ্যের মধ্যে একটা কমন খাবার আছে যেটার নাম হচ্ছে চিনি। এই চিনি
আমরা ছোটবেলায় লুকিয়ে দুধের ওই আমল দুধের গুঁড়ো দিয়ে চিনি মিশিয়ে চুরি করে খাওয়ার রেকর্ড বোধহয় অনেকজনেরই আছে না, যারা এই টিভির পর্দার সামনে মোটামুটি 70 দশকের আছে না? তো সেই চিনি এখনকার দিনে একটা মানুষের কাছে বিষ, কারণ চিনিতে এত বেশি পরিমাণে এখন আর সুগার ক্যান থেকে মানে ওই আখের রস থেকে ডাইরেক্ট হচ্ছে না, তার মধ্যে অনেক কেমিক্যাল দেওয়া হচ্ছে। কেমিক্যাল দিয়ে চিনির দানার মতো দেখতে ক্রিস্টাল প্রচুর চিনির সঙ্গে মিক্স হয়ে আমাদের বাড়িতে পৌঁছায়। যে চিনি আপনি 100 গ্রাম নিয়ে গেলেন, তার মধ্যে যতগুলো দানা দেখছেন বেশ মুক্ত হীরের মতো একদম ঝকঝক করছে, সব চিনির দানা নয় ওর মধ্যে। যে জন্য চিনি থেকে আজকের ডেটে ক্যান্সারের প্রকোপ প্রচুর। এটা আমি আজকে বলছি না, বহু বছর আগে থেকেই বলে আসছি, কিন্তু আজকে আপনাদের দেখাবো চিনি কতটা হার্মফুল, কতটা ক্ষতি হতে পারে। জেনে রাখা দরকার তো, কারণ বাঙালি খেতে ভালোবাসে। আমাদের বাঙালির খাওয়াটাকে যদি রুটিন করে দেওয়া যায়, প্রচুর রোগী কমে যাবে। এমনি এত হসপিটাল নার্সিংহোমের কিচ্ছু দরকার হবে না। চলুন আমরা দেখে নিয়ে তারপর ফিরবো আবার ফোনে। আপনারা তখন যারা ফোন করতে চাইছেন নিচে 27 নম্বর এবং 29 নম্বরে ফোন করুন। যারা আসতে চাইছেন বুকিং করার জন্য ফোন করুন। যারা ভিডিও কলিংয়ে দেখাতে চাইছেন সেটাও তাহলে বলবেন। এবং যারা নর্থ বেঙ্গল থেকে ফোন করছেন তারাও কিন্তু জানান যে আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাবেন। ঠিক আছে, জানাতে হবে। ওটা হেল্পলাইন নাম্বার, আপনাদের যাবতীয় জিজ্ঞাস্য আপনি ওখানে করতে পারেন, আপনাকে জানাবে, কোনো অসুবিধা নেই। আমরা এখন যাই চিনির দেশে, দারু চিনিরও দেশে। এটা শুধু চিনির দেশে যাব আমরা। আমাদের অনেকেরই পছন্দের খাবার, নিজেরা তো খাচ্ছি, অম্লান বদনে তুলে দিচ্ছি বাড়ির ছোট্ট শিশুটির মুখে। কিন্তু চিনি খেয়ে শরীরের কি সর্বনাশ ঘটাচ্ছেন আপনি, তা যদি জানতেন তাহলে খাবার না, বিষ বলে ছুঁড়ে ফেলে দিতেন হোয়াইট পয়জন নামের এই চিনিকে। বুড়িয়ে যাওয়া চিনি খেলে আপনার ত্বকে ভাঁজ পড়ে এবং চেহারা বুড়িয়ে যায়। নেদারল্যান্ডের লাইডেন ইউনিভার্সিটির একদল গবেষক 50 থেকে 60 বছর বয়সী 600 মানুষের ব্লাড সুগার মাপার পর এদের ছবি দেখতে দেন 60 জন স্বেচ্ছাসেবীকে। স্বেচ্ছাসেবীরা এমন প্রতিটি মানুষকে বেশি বুড়োটে দেখাচ্ছে বলে মন্তব্য করে যাদের রক্তে চিনি বেশি পেয়েছিলেন বিজ্ঞানীরা। বলা হয় রক্তে প্রতি 1 মিলিলিটার বেশি চিনি থাকা মানে আপনি আপনার বয়সের চেয়ে 5 মাস বেশি বুড়ো হয়েছেন। মুখের ব্রণের সাথে চিনির খুবই ভালো যোগ। চিনিযুক্ত খাবার যত খাবেন তত চেহারা ও শরীরে ব্রণ একনের সমস্যা বাড়বে। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন। ক্যান্সার, চিনি জাতীয় খাবার নিয়মিত খেলে ক্যান্সার হবার ঝুঁকি বাড়ে, বিশেষ করে ব্রেস্ট ও কোলন ক্যান্সার। আর এটা এজন্য হয় যে চিনি শরীরে ইনসুলিনের উৎপাদন বাড়ায়। এদিকে কোষ বিভাজনের একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হলো ইনসুলিন। আর আমরা জানি কোষ বিভাজনের এক অস্বাভাবিক সহজাতই হলো ক্যান্সার। ডায়াবেটিস চিনির ক্ষতি হিসেবে সম্ভবত এ রোগটি সবচেয়ে পরিচিত। 9,01,249 জন মহিলার ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যে মহিলারা প্রতিদিন 1 গ্লাস করে মিষ্টি জাতীয় পানীয় খান তাদের ডায়াবেটিসের ঝুঁকি যারা মাসে মাত্র একবার খান তাদের চেয়ে 83 ভাগ বেশি। ফ্যাটি লিভার, লিভারের একটি কাজ হলো চিনিকে ফ্যাটে পরিণত করে জমিয়ে রাখা। বেশি চিনি খাওয়া মানে বেশি চর্বি জমা, এই অবস্থাকে বলে ফ্যাটি লিভার। আর বুঝতেই পারছেন তখন লিভার আপনার শরীরের যেসব গুরুত্বপূর্ণ কাজগুলো করে সেগুলো ব্যাহত হয়। দাঁতের ক্ষয়, চিনি খেলে দাঁত নষ্ট হয়। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের এক গবেষণায় দেখা যায় যে বেশি চিনি খেলে মুখের উপকারী ব্যাকটেরিয়াগুলো মরে যায়, ফলে দাঁতের ক্ষয় হয় এবং কমে যায় দাঁতের ঔজ্জ্বল্য। নেই কোনো পুষ্টি, চিনি এমন একটি খাবার যার কোনো পুষ্টিগুণ নেই, না মিনারেল, না প্রোটিন, না ফাইবার, কিছুই নেই চিনিতে। ফলে চিনি জাতীয় খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার খিদে পেয়েছে। ইয়েল বিশ্ববিদ্যালয় এ নিয়ে এক গবেষণা করেছিল। তারা দেখেছে চিনি জাতীয় খাবার যারা বেশি খায় তাদের খিদে বেশি এবং খাওয়ার পরিমাণও বেশি। কমে কর্মোদ্যম,
চিনি শরীরের লেপটিন নামের একটি হরমোনকে বাধাগ্রস্ত করে। লেপটিন হচ্ছে সেই হরমোন যা খাওয়ার সময় আমাদের জানান দেয় যে পেট ভরে গেছে, আর খাওয়ার দরকার নেই। সেই সাথে বলে যে এবার এই শক্তিকে খরচ করো, কাজে নেমে পড়ো। কিন্তু বেশি বেশি চিনি খেলে এই হরমোনটি কমে যায়, ফলে আপনার কর্মোদ্যম কমে আর শরীরে জমে চর্বি। পেটের চর্বি। পেটের চর্বি বাড়ে চিনিতে, আর ডাক্তারদের মতে এই চর্বিটি হলো দেহের সবচেয়ে ক্ষতিকর চর্বি, কারণ এ থেকেই বিশ্বের 1 নম্বর ঘাতক ব্যাধি হৃদরোগ থেকে শুরু করে বড় বড় রোগগুলো হয়। শুধু কি শরীরেই শেষ? অবসাদ, বিষণ্ণতা। আপনার মনের ওপরও কিন্তু চিনির প্রভাব কম নয়। রক্তের কোষে ব্লাড সুগার জমতে থাকলে ব্রেনে ডোপামিন ও ওপিএম এর পরিমাণ কমে যায়, ফলে অবসাদ ও বিষণ্ণতা এসে ভর করে। আসক্তি। কিন্তু এত কিছু জানার পরও চিনি খাওয়া আপনি কমাতে পারেন না কেন জানেন? কারণ চিনি আসক্তি সৃষ্টি করে এবং তা মাদকের মতোই। বিজ্ঞানীরা চিনির ফলে একই ধরনের ডোপামিন নিঃসরণ হতে দেখেছেন ব্রেনে, যা ঘটে কোকেন গ্রহণের সময়ও। নিউরোপ্লাস্টিসিটি গবেষণার এটা সাম্প্রতিক আবিষ্কার যে মাদকাসক্তদের আচরণের সাথে চিনি আসক্তদের আচরণের অনেক মিল। আপনি দেখবেন যারা বেশি চিনি খায়, সময় যাওয়ার সাথে সাথে তাদের খাওয়ার পরিমাণও বাড়তে থাকে। প্রতিকার। তাহলে মুক্তি কিভাবে? প্রথমে ভেবে দেখুন সুগার বা কাঁচা চিনি আপনি কতটা খান, কখন খান, কোন কোন খাবারের সাথে খান। সেটা কি চায়ে? যদি চা হয় তাহলে ঠিক করুন এখন থেকে আর চায়ে কোনো চিনি খাবেন না। দেশের বাজারে যে চিনি পাওয়া যায় তাতে ক্ষতিকর মাত্রায় আমদানি নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট বা ঘন চিনির অস্তিত্ব পেয়েছেন গবেষকরা। এজন্য গ্রিন টি খাওয়ার অভ্যাস করতে পারেন। চায়ের মধ্যে সবচেয়ে উপকারী চা হওয়া ছাড়াও গ্রিন টি খাওয়া যায় চিনি ছাড়াই। এরপর দেখুন বাইরে গেলে কি কি খাবার আপনি খান যাতে চিনি থাকে। রেস্তোরাঁ বা ফাস্টফুড শপে আমরা অনেকেই কফি, আইস টি খেতে যাই। আপনি কি জানেন 1 মগ ফ্লেভার্ড কফি ড্রিঙ্কে 8 চামচ পর্যন্ত চিনি থাকতে পারে, বা নিরীহ দেখতে আইস টি থাকতে পারে 5 চামচ চিনি। আবার লো ফ্যাট বা সুগার ফ্রি নামে বাজারে যেসব তথাকথিত স্বাস্থ্যকর খাবার পাওয়া যায় তা আসলেই কতটা স্বাস্থ্যকর তা বুঝে নিতে হবে আপনাকে। আপনি কি জানেন লো ফ্যাট ইয়োগার্ট নামে বাজারে যে দই পাওয়া যায় তার 250 মিলিলিটারের একটা কাপেই থাকতে পারে 10 চামচ চিনি? অতএব বর্জন করুন এসব খাবার। তাজা ফল খেতে পারেন। ফলে যে চিনি থাকে তা দেহের জন্য ক্ষতিকর তো নয়ই, বরং উপকারী। তবে ফলের নামে বোতলজাত ফ্রুট জুস খেতে যাবেন না, ওটা একই রকম ক্ষতিকর। মিষ্টি, রসগোল্লা ইত্যাদি পুরোপুরি বর্জন করুন। বিয়ে, উৎসব বা অন্যান্য উপলক্ষে মিষ্টির পরিবর্তে খেজুর খাওয়ার প্রচলন করুন। চিনি বর্জনের এই উদ্যোগ প্রথম আপনি নিজে নিন। কাঁচা চিনি থেকে শুরু করে চিনি মেশানো সব রকম খাবার পানীয় থেকে ধীরে ধীরে সরে আসুন। এরপর পর্যায়ক্রমে বলুন পরিজন, পরিচিত বন্ধুদের। দেখবেন এক সময় সমাজের বেশিরভাগ মানুষ চিনি খাওয়ার চেয়ে না খাওয়াতেই অভ্যস্ত হয়ে উঠছে। বর্জন করছে সবাই শরীরের জন্য অতি ক্ষতিকর এই সাদা বিষ। চলুন তাহলে, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। তাহলে চিনি নামে যাদের চিনতাম তারা কিন্তু আদৌ চিনি না, এখন সাদা বিষে পরিণত হয়েছে, তাই তো? তাহলে এই সাদা বিষ আর কতদিন? এরকম কত খাবার আমরা অজান্তে খেয়ে চলেছি পাগলের মতো। বিশেষ করে বাঙালি খেতে ভালোবাসে, তাহলে দেশের মানুষ দৌড়াচ্ছে আত্মহত্যার জন্য খেয়ে। নমস্কার, বলুন বলুন, ফোন করে হাঁ করে বসে থাকবেন না। হ্যাঁ ডাক্তারবাবু, আমি নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আমি দেওড়া শ্যামপুর থেকে বলছি। হ্যাঁ বলছি আমার ছেলের বয়স 5 বছর। আমার ছেলের বয়স 5 বছর। তো কি আমায় 7 বছর করে দিতে হবে? কাছে
বা কাঁদে তখন হচ্ছে একটা গলায় ঢক আওয়াজ হয়। হ্যাঁ, এবার ওই জন্য আমি হচ্ছে ওকে অনেক এলাপাতি ডাক্তার দেখিয়েছি, ওষুধও খেয়েছে, কিন্তু এই আওয়াজটা ওর ভালো হচ্ছে না। এর জন্য ডাক্তাররা রক্ত পরীক্ষাও করিয়েছে, কিন্তু ডাক্তারবাবু বলছে যে এটা অ্যালার্জির কাশি। হ্যাঁ, কিন্তু অ্যালার্জির কাশি ওষুধও খাইয়েছি, তিনি যে প্রেসক্রাইব যেটা করিয়েছেন, তা সত্ত্বেও কাশিটা কমছে না। রিপোর্টগুলো নিয়ে চেম্বারে চলে আসবেন, রিপোর্টগুলো নিয়ে বাচ্চাকে নিয়ে চেম্বারে চলে আসবেন, ঠিক আছে? তাহলে আপনার ওই শ্যামপুর চেম্বারেই নিয়ে যাব? হ্যাঁ, যদি এই তো সামনেই ডেট আছে, নিয়ে নিন, ওখানে ফোন করে বুকিং করিয়ে দিন। ওকে, নমস্কার। নমস্কার। বলুন। মা বলছি, কার মা? বলছি যে পারমিতার মা। পারুল? আপনার কাছে আমি যাই, পারমিতার মা। পারমিতা, আচ্ছা আচ্ছা। বলছি এটা আমাকে সেই ঘামাচির জন্য বলেছিলেন। আমি দীর্ঘ 15 বছর পর এই 3 দিনে সুস্থ হয়ে গেছি। ওটা কি রোজ খাবো? কাঁচা হলুদ আর নিম পাতাটা যে বলেছিলেন? হ্যাঁ, হলুদ আবার বেশি খাবেন না, নিম পাতা কিন্তু দুটোই। না না, একটা। হ্যাঁ, রোজ খাওয়ার দরকার নেই, এই গরমকালটায় খেলে ভালো। আবার ওর সাথে যদি একটু সুগার নেই তো, তাহলে একটু আখের গুড় দিয়ে খান, সারা বছর খাওয়া যায় যদি আখের গুড় দেওয়া যায়। কারণ শীতকালের জন্য এটা আবার পেট গরম করে, গরমকালের জন্য মারাত্মক কাজ করবে। একটা ঘামাচির দানাও আপনার শরীরে আসবে না, অ্যালার্জি তো অনেক দূরের কথা। খেতে পারেন। মানে আমি 3 দিনে এত আরাম পেয়েছি যে ঘাম জলে নুন হয়ে গিয়ে ওটা জ্বালা যন্ত্রণা করতো, পুরো গা প্লেট হয়ে গেছে। ফিটকিরি মারতে বলেছিলেন। তাহলে ঘরের মধ্যে কত ঘরোয়া টোটকা আছে বলুন তো, আর কত হাজার হাজার টাকার ওষুধ খেয়ে নষ্ট করেছেন পয়সা। আমি এখন চিন্তা করতে পারছি না, এত ভালো হয়ে গেছি যে কি বলবো। গুড, ঠিক আছে, ভালো থাকুন দিদি ভাই, এমনি ভাই ভালো থাকুন। ফোন করলে আবার ঘরোয়া টোটকা বলে দেবো, এখন ওটা চলুক, কোনো অসুবিধে নেই। আচ্ছা, চিনি তো আমরা ক্যামেরা ব্যাটারি নেই। ননি, গিলয়, অ্যালোভেরা, অশ্বগন্ধা সমৃদ্ধ মায়েদের জন্য শ্রেষ্ঠ উপহার। সারাদিন কাজের ব্যস্ততায় নিজের খেয়াল রাখার সময় পাই না, তাই প্রতিটি মায়ের প্রয়োজন প্রতিদিন দুবেলা চায়ের মধ্যে। প্রতিটি সন্তানদের তরফ থেকে একটাই উপহার, মাতৃ ঋণ শোধ করার। ভালো থেকো মা। ভালো থেকো মা। শুধু ওয়ার্ল্ড কাপেই চোট পাওয়া তা কিন্তু নয়, কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা। আপনার হাঁটু ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয়। আপনার মাথা ব্যথার কারণ গ্রিন বামি শেষ কথা। কোমরের ব্যথা, সঙ্গে রাখুন গ্রিন বাম, আয়ুর্বেদে ব্যথাহীন জীবন। সব ব্যথার এক কথা, ডক্টর সেন্স গ্রিন বাম। শুধু মনের ব্যথার নয়, নকল হইতে সাবধান। এই চিহ্ন দেখে তবেই কিনবেন। নমস্কার, ফিরে এলাম আবার ব্রেকের পরে। অনুষ্ঠানটা বেশ ভালোই হচ্ছে, জমে উঠেছে। কিন্তু তবুও আমাদের অনুষ্ঠান এরকম জমেই ওঠে প্রতিদিন। যারা নতুন দেখছেন হয়তো এর আগে দেখা হয়নি, কিন্তু যারা পুরনো তারা এখান থেকে সরে না, নড়ে না একটাই কারণে, তারা স্টার জলসাতেও যাবে না, জি বাংলাতেও যাবে না। এই ছোট্টখাট্ট আমাদের চ্যানেল মায়া টিভিতে থাকে কেন, অনেক কিছু জানতে পারবেন। যে নলেজগুলো অনেক বড় বড় দামি দামি ভারতবর্ষব্যাপী স্যাটেলাইট চ্যানেল সারা পৃথিবীব্যাপী চলছে, তাতেও কিন্তু পাওয়া যায় না। আমাদের ছোটোখাটো চ্যানেল, হ্যাঁ, জিও প্লাসে যারা দেখছেন তারা কিন্তু সারা ভারতবর্ষব্যাপী দেখতে পাচ্ছেন। যাদের বাড়ি জিও সেট টপ বক্স তারা তো পাচ্ছেনই, আর সঙ্গে যাদের মোবাইলে জিও কানেকশান আছে তারা জিও টিভি বা অ্যাপস খুলে মায়া টিভি ওখানে টাইপ করলেই আমাদের টিভি চ্যানেলে সব সময় সারাদিনের জন্য দেখতে পাবেন, যাদের মোবাইলে জিও কানেকশান আছে। ঠিক, তো চলুন, চিনি নিয়ে তো আমরা অনুষ্ঠান দেখলাম, চিনি কতটা হার্মফুল, কতটা ক্ষতিকারক। একটা মানুষ 1 চামচ করে প্রতিদিন চিনি খেলে আগামী 6 মাসের মধ্যে তার শরীরের
আকারে পরিবর্তন হয়ে যাবে, বিরাট বড় একটা ভুঁড়ি হয়ে দাঁড়াবে এবং তার প্রচুর পরিমাণে খিদে বেড়ে যাবে এবং ক্যান্সারের দিকে যাওয়ার চান্সেস অনেক বেশি আজকের ডেটে। কারণ সোডিয়াম সাইক্লোমেট এমন একটা পদার্থ যেটা চিনি মতো দেখতে, চিনির সঙ্গে মিক্স করে বাজারে বিক্রি হচ্ছে। আপনার আমার মতো সাধারণ মানুষের ধরার কোনো উপায় নেই। যখন এটা অ্যানালাইটিক্যাল ল্যাবে ফেলা হয়, সেখানে ফেলার পর কিন্তু দুধ কা দুধ পানি কা পানি সমস্ত কিছু সামনে চলে আসে। তো সেইভাবে বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন গ্রাম থেকে চিনি কালেকশন করার পর অ্যানালাইটিক্যাল ল্যাবে যখন দেখা হয়েছে, রাতের ঘুম চলে যাবার মতো যে এত মারাত্মক বিষ মানুষকে চিনির সাথে খাইয়ে দেওয়া হচ্ছে। ঠিক, এবং যারা এই সুগার ফ্রি নামে বাজারে মিষ্টিটা বিশেষ করে খাচ্ছেন, তাদেরকে বিশেষ করে বলি, সুগার ফ্রি মিষ্টিটার নাম, যেমন মিষ্টির নাম হয় রসগোল্লা, গুজিয়া, দানাদার, ল্যাংচা, রসমালাই, মিষ্টির নাম হয়, প্রথম একটা মিষ্টির নাম দেওয়া হয়েছে সুগার ফ্রি। এই নামের ভরে, নামের ভারে দোকানে যত মিষ্টি আছে তার থেকে বেশি সেল হয়। এটা বুঝতে পারলাম? আদৌ ওটা সুগার ফ্রি নামে যে মিষ্টি হলো, তাহলে মিষ্টি যদি হবে তাহলে মিষ্টির দোকানে বিক্রি হবে কেন? ওটা অন্য দোকানে, ওষুধের দোকানেও তো বিক্রি হতে পারতো, যে এই মিষ্টিটা খান আপনারা, এটা চিনি নেই, তাহলে মিষ্টির দোকানে কেন? মিষ্টিটার নাম হচ্ছে সুগার ফ্রি, যেমন অন্যান্য মিষ্টির নাম, ওই নামেই ব্যাস বাঙালির কাছে সব থেকে বড় জয় করে ফেলেছে। এখন অন্য মিষ্টি কিনতে গিয়েও দেখে সুগার ফ্রি 10টা কিনে আনছে। কেন? ওটা তো সুগার ফ্রি, ওটা সুগার রোগীরা খেতে পারে। আরে দেশে 65% সুগার পেশেন্ট, ডায়াবেটিস, তারা তো মিষ্টি খাবার জন্য ঘুরে বেড়াচ্ছে, ছুকছুক করছে। তারা তার নলেন গুড়ের রসগোল্লা সবাই তো খেতে পারছে না, তারা তো সবাই তো আর ইনসুলিন নেয় না। তারা মিষ্টির দোকানে গিয়ে সুগার ফ্রি নাম করে ওই মিষ্টিটা প্রচুর খেয়ে ফেলছে, যার ফলে তাদের সুগার আর ডাউন করানো যায় না। এরপরে আর ডাক্তারকে, মেডিসিনকে দোষ দেন কেন আপনারা, যে আমার সুগার সারছে না, সুগার সারছে না? আপনার দোষে। ওটা আপনি এত বড় বয়স হয়েছে, এতখানি এখনো বোঝেননি যে মিষ্টিটার নাম দিয়েছে সুগার ফ্রি, আদৌ ওটা সুগার ফ্রি নয়, টেস্ট করে দেখা হয়েছে। তাই আপনাদের কাছে বলা হচ্ছে যে এই ভুলটা আর বারবার করবেন না। এবার আসি ঠিক তার অপোজিট, মিষ্টির অপোজিট কি? ঝাল। ঝাল বলতেই আমরা কিন্তু প্রথম কাজ ছবি আসছে চোখ বন্ধ করে, লঙ্কা। ইয়েস, আমরা এখান থেকেই ঝাল শিখেছি। কোথা থেকে? লঙ্কা থেকে। কারণ এখনো অবধি রান্নার মধ্যে ঝাল কিছু ভাবলে আমরা কি গোলমরিচের কথা ভাবি? গোলমরিচে তো ঝাল ভাবি না। ঝালের কথা বললেই আমরা লঙ্কার ছবিটা মাথায় আসে। আদাও তো ঝাল, আদার কথা ভাবি না, লঙ্কার কথা ভাবি। কিন্তু কাঁচা লঙ্কা অবধি ঠিক ছিল মানব জীবনে, কিন্তু তাকে শুকিয়ে যেই তাকে পাউডার করা হলো এবং পাউডারের সঙ্গে ভেজাল মিক্স করতে শুরু করা হলো, তখন কিন্তু হয়ে গেল সেটা ক্ষতিকারক। কারণ ওই গুঁড়ো পাউডার, লাল মির্চ পাউডার, গ্যাস, অ্যাসিডিটি মারাত্মক এবং আলসারাইজেশন তৈরি করা হয় স্টমাকের ভেতরে। কিন্তু কাঁচা লঙ্কা খান, কোনো ক্ষতি নেই। কিন্তু আপনারা তো খাবেন না কাঁচা লঙ্কা, বাবা রং হয় না তরকারিতে। আর ওই গুঁড়ো লঙ্কা দিলে তার মধ্যে তো রং দেয়া আছে, কেমিক্যাল মেশানো আছে, তো যার ফলে ফুড কালার ওই মির্চ পাউডারের মধ্যে দেওয়া, যার ফলে ওটা মাংসের তরকারি দিতে লাল টুকটুকে সুন্দর, আহা হা হা, দেখেই মনে হচ্ছে খেইনি গো, এরকম একটা ভাব আছে তো। তাহলে চলুন, কাঁচা লঙ্কার উপকারিতা কি জানি আমরা না, দেখব। रोशनी बढ़ती है, यानी कि ऐसे बच्चे जिनकी आंखों की रोशनी कम हो चुकी हो, उनको हर रोज एक मिर्च का सेवन जरूर करवाएं। एक हरी मिर्च का सेवन हमारी आंखों की रोशनी को बढ़ाता है। 1 महीने हरी मिर्च का सेवन करने से 1 से 2 नंबर आंखों का कम हो सकता है। आप इतना देखिए कि अगर आपको चश्मा लग चुका है तो लगातार 3 से 4 महीने हरी मिर्च का सेवन करें और आपका चश्मा तक उतर सकता है। यानी कि हरी मिर्च हमारी आंखों के लिए बहुत ही अच्छी होती है। इसके अलावा ये हरी मिर्च लो बीपी के मरीजों के लिए बहुत ही अच्छी है। ऐसे मरीज जिनको लो बीपी की प्रॉब्लम है, वो लोग दवाई खाते हैं, वो लोग कुछ ऐसा खाते हैं जिससे उनके शरीर में खून बढ़े, तो इतना सब कुछ करने से बेटर है आप एक हरी मिर्च हर रोज खाएं। पहली बात तो हरी मिर्च में आयरन बहुत ज्यादा मात्रा में है, जो कि हमारे शरीर में खून की कमी को पूरा करता है। दूसरा, हरी मिर्च हमारे शरीर में ब्लड सर्कुलेशन को इम्प्रूव करती है और लो बीपी के मरीजों को फायदा देती है। तो अगर आप लो बीपी के मरीज हैं या आपके शरीर में खून की कमी है, जिसे हम एनीमिया कहते हैं, तो दोनों केसेस में आप एक हरी मिर्च हर रोज जरूर खाएं।
इससे आपके शरीर में खून की कमी दूर होगी और लो बीपी की समस्या खत्म होगी। इसके अलावा ये हरी मिर्च हमें कैंसर जैसी भयानक बीमारी से भी बचाती है, क्योंकि हरी मिर्च एंटी कैंसरस है। ये हरी मिर्च हमें कैंसर जैसी बीमारी से बचाती है, हमारे शरीर में कैंसर के सेल्स को खत्म करने में मदद करती है, जिससे हम फेफड़ों के कैंसर, पेट के कैंसर और प्रोस्टेट कैंसर जैसी बीमारियों से बच सकते हैं। हरी मिर्च हमारे दिल के लिए बहुत ही अच्छी है, क्योंकि ये हमारे खून को पतला करती है, खून में से एसिडिटी को खत्म कर कोलेस्ट्रॉल के लेवल को कम करती है और हमारे दिल को बहुत ही स्वस्थ रखती है। एक रिसर्च के अनुसार इंडिया में हर 30 सेकंड में कोई ना कोई व्यक्ति हार्ट अटैक से मर जाता है, यानी कि जितने में आप ये वीडियो देखेंगे उतने में 10 लोग हार्ट अटैक से मर चुके होंगे। ये बहुत ही सीरियस बीमारी है। हार्ट अटैक की बीमारी से अगर आप बचना चाहते हैं तो हरी मिर्च का सेवन हर रोज जरूर करें, क्योंकि आजकल साइलेंट अटैक की बहुत समस्या बढ़ गई है। 25-30 एज का एक व्यक्ति आराम से अपने काम से निकलता है या घर से निकलता है तो वो अपने उस टारगेट पर पहुंच ही नहीं पाता। व्यक्ति घर से निकलता है तो रास्ते में ही साइलेंट अटैक से उसकी डेथ हो जाती है। तो ऐसे में दिल को स्वस्थ रखना बहुत ही जरूरी है। पहले समय आता था जब हार्ट अटैक 2-3 बार आता था, पहली बार आया, दूसरी बार आया, लेकिन आजकल पहले ही अटैक में इंसान की डेथ हो जाती है। तो आप हमेशा हरी मिर्च खाएं ताकि आप हार्ट अटैक से बच सकें। हरी मिर्च हमें बैक्टीरियल इन्फेक्शन से भी बचाती है, क्योंकि बैक्टीरियल इन्फेक्शन सर्दियों में बहुत ज्यादा होती है। सर्दी, खांसी, जुकाम एक तरह की बैक्टीरियल इन्फेक्शन है। इसके अलावा डेंगू होना या फिर चिकनगुनिया होना, इनसे भी अगर आप बचना चाहते हैं तो आप हरी मिर्च खाएं, क्योंकि हरी मिर्च एंटी बैक्टीरियल है, हमारे शरीर में इम्यूनिटी को बूस्ट करती है। इनका सेवन करते हैं तो इससे आपकी आंखों की रोशनी बढ़ती है। ऐसे बच्चे जिनकी আমরা এত শত মনে রাখবো না, অনেক কিছু বলেছে ওরা, সায়েন্টিফিক রিসার্চ পেপারের মধ্যে প্রচুর কিছু আসে, এত কিছু আমাদের মনে রাখার দরকার নেই। একটা কথা বলি, যে মানুষগুলো চোখে ঝাপসা দেখছেন, ঝাপসা অনেকেই এসে বলেন তো, চশমা পরার পরেও দেখছেন ধোঁয়া ধোঁয়া মতো মনে হয়ে যাচ্ছে, টিভি দেখতে দেখতে চোখ ছোট করে দেখতে হচ্ছে, হয় না এরকম কেস? যাদের এই ধরনের ব্লার ভিশন হয়েছে, প্রতিদিন অন্তত একটা করে, সে রুটির সাথে হোক, মুড়ির সাথে হোক, ভাতের সাথে হোক, যে কোনোভাবে একটা কাঁচা লঙ্কা চিবিয়ে খান, যে কোনো খাবারের সাথে। শুধু খেতে বলবো আমার মাথা খারাপ হয়ে যায়নি তো। যাই হোক, দ্বিতীয়, আপনি 1 থেকে 2 মাস খাবার পর দেখবেন আপনার চোখে ঝাপসা দেখা অন্তত 50% কেটে গেছে। আপনি কাল থেকে করে দেখুন, কারণ এটা প্রুভড, এবং আমি আজকে নয়, বহু বছরের রিসার্চ এটা করে দেখা গেছে। কারণ মানুষ এখন এত রোগে পড়ছে কেন? যেটা ন্যাচারাল খাওয়া দাওয়া সেগুলো তো ভুলে গেছে মানুষ, খাদ্য খাওয়া। এখন লঙ্কাকে শুকিয়ে, লঙ্কাকে ভেজে, লঙ্কা আর আচার করে, মানে লঙ্কার বংশ ধ্বংস করে দিয়ে একবারে তাকে খেতে হবে। আরে বাবা, ন্যাচারাল যেটা লঙ্কা, কাঁচা লঙ্কা, সেটা খাও, কত উপকার আছে চোখের। দ্বিতীয় বলছি, হার্টের অনেক রুগী বসে আছে যারা ইকোস্প্রিন 75 খেতেই হয়, সারা জীবন ধরে খেয়ে আসছেন। আচ্ছা খান, তার সাথে একটি করে কাঁচা লঙ্কা খাওয়া শুরু করুন। শরীরের রক্তকে তরল এবং পাতলা রাখার জন্য মারাত্মক উপকারী জিনিস কাঁচা লঙ্কা। আপনাকে যে ডক্টর ইকোস্প্রিন 75 লিখেছে আপনি তাকেও জিজ্ঞাসা করতে পারেন, যদিও তারা কতটা হ্যাঁ বলবে আমি জানি না, কারণ সে ভাববে যে আমার ইকোস্প্রিন 75টা হয়তো বিক্রি হওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু যাদের খাওয়া অভ্যাস আছে, আগে থাকতে খেয়ে যাচ্ছেন, চলুক না, আপনি তার সাথে এটা খেতে খেতে দেখবেন আপনি আগের থেকে আরও অনেক সুস্থ। একটা করে কাঁচা লঙ্কা খেলে শরীরের রক্তকে পাতলা রাখা যায়, যার ফলে, কারণ ইকোস্প্রিন 75 ইজ নট মেডিসিন ফর হার্ট, ওটা রক্তকে তরল রাখার জন্য, লিকুইডিটি তে রাখার জন্য এই মেডিসিনটা দেওয়া হয়, হার্টের জন্য নয়। আর হার্টের আমরা বলি কেন, যে সার্কুলেশনে এটাই তো পাম্প মেশিন আমাদের শরীরে, তাই রক্তটা যদি হাই ডেন্সিটি হয়ে যায়, মানে ঘনত্ব বেড়ে যায়, আরও গাঢ় হয়ে যায়, তাহলে কি হবে, এই পাম্প মেশিনের মধ্যে যাতায়াত করতে অসুবিধা হবে ভালভের ভিতর দিয়ে, ঠিক? তার জন্য রক্তটাকে পাতলা রাখার জন্য প্রচুর ডাক্তার যারা ডায়াবেটিস রোগী তাদেরকে ইকোস্প্রিন 75 অবশ্যই দিয়ে থাকে। কেন? কারণ সুগার বেশি বলে রক্ত গাঢ় হয়ে যায়। নন ডায়াবেটিক একটা পেশেন্টের আঙুল থেকে একটু রক্ত নিন, আর একটা ডায়াবেটিক পেশেন্টের আঙুল থেকে রক্ত নিন, কোনো মাইক্রোস্কোপে রাখতে হবে না, এমনি আপনি দেখতে পাবেন একটা প্রচণ্ড গাঢ় আর একটা পাতলা। তাহলে কারটা ভালো? যার পাতলা, তার হার্টে প্রবলেম হবে না। তাই বিশেষ করে যাদের ডায়াবেটিস, আপনারা সারাদিন অন্তত 3টি লঙ্কা করে খাওয়ার চেষ্টা করুন, আপনার রক্ত দেখবেন আরও পাতলা থাকছে, আপনার হার্টের সমস্যা আসবে না। যাদের সুগার ডায়াবেটিস বেড়ে যায় বেশি, তাদেরই হার্টের প্রবলেম আসে। কেন? রক্তটা গাঢ় হয়ে যায়,
এরপর কোলেস্টেরল, ট্রাইগ্লিসাইড হাই হতে শুরু করে। দেখিনি একজন কেউ আছে। নমস্কার, কেউ আছেন? আমি একটু আপনাকে দেখিয়েছিলাম, ওষুধ চলছে, আমার শরীর উইক লাগছে, সবসময় ঘুম পাচ্ছে, মানে দুর্বল লাগছে, মানে 19 থেকে 20 রকম ওষুধ তো, এবার এত মানে উইক লাগছে শরীর, মানে আমি মাতাল করে ফেলছে আমাকে একদম। ওয়ান টাইম করে খান মেডিসিন, ওয়ান টাইম করুন এখন, ওয়ান টাইম আগামী 7 দিন অবধি, তাহলেই হবে, দুবার খেতে হবে না এখন। নমস্কার। বলুন। বলছি আমার এই মুহূর্তে সমস্যা হচ্ছে কি, শুনতে পাচ্ছেন? বলছি এই মুহূর্তে সমস্যা হচ্ছে কি, ওই পায়ের নিচে আমার ব্যথা হয়। নিচে মানে কোথায়? পায়ের পাতায়? হ্যাঁ, পায়ের নিচে পাতায়, জাস্ট আঙুল যেগুলো আছে তার নিচেটা। ওই জয়েন্ট এক্স বলে একটা ট্যাবলেট আছে, ওটা দিনে 2টো করে খান, আর সকালবেলা হালকা জগিং করুন, জগিং, পায়ের পাতার ব্যথা চলে যাওয়ার জন্য। আর জয়েন্ট এক্স, ঠিক আছে, জয়েন্ট এক্স ট্যাবলেটটা খান। তো আমরা এখন ফোন এসে গেছে, কত সুবিধা বলুন তো। এর আগে কিন্তু এই সব সুবিধা ছিল না। টিভির অনুষ্ঠান থেকে আপনারা ফোন করে ফেলছেন, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, ওষুধের নাম বলে দিচ্ছি, ঘরোয়া টোটকা বলে দিচ্ছি, কাউকে বলে দিচ্ছি আপনাকে আসতে হবে না, আপনার অনেক দূরে বাড়ি, আপনি আবার ভিডিও কলিংয়ে বা অডিও কলে এসে প্রেসক্রিপশন করিয়ে মেডিসিন আপনার বাড়ি অবধি পৌঁছে যাবে। ঠিক, কারণ ফোনটাকে আমরা রাইট ইউজ করছি, আমরা মিস ইউজ না, সঠিকভাবে তাকে ব্যবহার করছি। তা আজকে যারা ফোন করেন, এখানে ফোন করার পরেও দেখবেন হ্যালো এই ওই বলে খানিকক্ষণ চুপ করে বসে থাকে, কেউ টিভি দিকে তাকিয়ে বসে থাকে, মানে তারা এখনও রাইট ইউজ করতে শেখেনি। দ্বিতীয়, ওই ডাল বসিয়ে দেওয়ার পর এবার মাকে ফোন করেছে বাপের বাড়ি, শ্বশুরবাড়ি থেকে, বৌমা, মা এই ডাল বসিয়ে দিয়েছে, এবার কি করবো? আচ্ছা, তারপর হ্যাঁ এটা কর, ওটা কর, ওটা কর, আচ্ছা নুন কতটা দেবো, এতটা, মানে ডাল রান্না করছে মেয়ে, সে মার থেকে জেনে জেনে। গুড, ডালটা রান্না হয়ে যাওয়ার পরেই তার বান্ধবীকে, জানিস আজকে ডাল রান্না করলাম, আমার একটা সেলফি ডাল রান্নার সঙ্গে তুলে আবার ফেসবুকে পোস্ট করতে হবে, আজকে আমি ডাল রান্না করলাম, উৎসাহ পেলে আরও বেশি রান্না করব। মানে ফোনের রাইট প্রসিডিওর, মানে এখন ইউজ হচ্ছে। তারপর রিল তো আছেই, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু যারা ফণীভূষণ হয়ে গেছেন, রাত্রি 12টার সময় শুতে গিয়ে রাত্রি 3টে অবধি যারা চ্যাটিং করেন, ঠিক না? তাহলে এই চ্যাটিং করতে করতে মেয়ে কখন, আমার কন্যা কখন ঘুমিয়ে পড়বে বাবা মাও জানে না। সে তো একা ঘুমাচ্ছে এখন, তো চ্যাট না হলে মায়ের পাশে বাবার পাশে চ্যাট করতে পারবে না, বা তারপরে একটু আবার ফোন আসবে, বাবু থানা থায়া ইত্যাদি ইত্যাদি, মানে এইসবগুলো ফোনগুলো আসে যেগুলো আর কি। তো এগুলো হচ্ছে ফণীভূষণ, মানে ফোন ছাড়া আর কিছু ভাবে না, ফোনই সব কিছু। ঠিক, মানে সে যাই হোক না কেন, হাতে একটা ব্যাগ ইত্যাদি, সে ছেলেই বলুন মেয়েই বলুন, এখন ফোনটা আবার হাতে করে ধরে নিয়ে ঘুরে বেড়াতে হবে, মানে ফোনই তার জীবনের সব কিছু। কিন্তু ফোনটাকেও তো রাইটভাবে ইউজ করা যায়, কিন্তু যারা মিস ইউজ করছে তাদের কতটা ক্ষতি হচ্ছে আমরা কি জানি? একটা ফোন একটা মানুষের কতটা ক্ষতিকারক আমরা কিন্তু তা জানি না। কেন জানি না? কারণ আমরা ফোনটার এখনো সঠিক ব্যবহারই শিখিনি। চলুন একটু দেখে নিই ফোন কতটা উপকারী কতটা অপকারী। এসে গেলেও তো যেতে পারে মাধ্যমিকের কোশ্চেন, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, লিখতে হবে তো। লেটস গো। আর ভিতরে দিদিমণিও কিন্তু ফোনে ব্যস্ত। সে কাকে দরজা খুলে যাও, মায়ের সঙ্গে বাপের বাড়ি মায়ের সঙ্গে ব্যস্ত, কাকে দরজা খুলে দিল সে নিজেও জানে না। আর দাদাবাবু ঢুকে পড়লো, কোন ফ্ল্যাটে ঢুকলো সেও নিজে জানে না। মানে ফোন ব্যস্ত কাকে বলে এদের থেকে শিখুন। জল দিয়ে দিল, কাকে দিল সেও নিজে জানে না এখনো। ওর আসল দাদাবাবু আছে, সেও ফোনে ব্যস্ত।
দাদাবাবু এসে হাজির। এটা কি? এবার দাদাবাবু টনক নড়েছে, সে কোন বাড়িতে ঢুকে পড়েছে, কোন ফ্ল্যাটে। আর যার নিজের আসল ফ্ল্যাটে ফিরে এই দাদাবাবু ফিরে যাচ্ছে। নিজের বাড়ি কেউ অচেনা মনে হয় ফোনে ব্যস্ত থাকলে। চলুন, তো এই হচ্ছে ফণীভূষণ। ফোনে এত ব্যস্ত, নিজের বাড়ি ফেলে অন্য ফ্ল্যাটে ঢুকে পড়েছে। আর ওদিকেও পাপা কি পারি, সেও মায়ের সাথে ব্যস্ত, বন্ধুদের সাথে ব্যস্ত, এত ব্যস্ত যে অন্য ফ্ল্যাটের পুরুষ মানুষ ঢুকে পড়েছে, তাকে জল খাইয়ে দিল, তার জন্য আবার চা নিয়ে চলে এসেছে। আর আরেক ফণীভূষণ যার বাড়ি, সেও ফোন দিতে দিতে ঢুকে নিজে বিশ্বাস করতে পারছেন এটা আমার ফ্ল্যাটেই ঢুকলাম। তো এইরকম যদি গন্ডগোল হয়ে যায়, বুঝতে পারছেন পাবলিকের মার দুনিয়ার বার। আরও ক্ষতিকারক আছে ফোনে, সেটা আপনাদের আরেকদিন দেখাবো, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এটা কতটা ক্ষতি করতে পারে আমাদের জীবনে। ফোন আছে একটা, নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার। হ্যালো, বলুন। কি কবিতা বলবেন? হ্যাঁ, বলুন। আরে আমি তো চলতেও পারছি না, মাজায় প্রচন্ড ব্যথা। মাজায় প্রচন্ড ব্যথা। বাড়ির লোককে বলুন ধরে করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চেম্বারে নিয়ে চলে আসতে। বাড়িতে বসে সারাতে পারবেন না যদি ডাক্তারের কাছে না গিয়ে থাকেন, আর না হলে কালকে একটা ভালো কোনো ডাক্তার দেখিয়ে নিন। ঠিক, ও শুনে ফেলেছি মাজায় প্রচন্ড ব্যথা, রেকর্ড ওখানে বসে গেছে আপনার। কিন্তু ওই মাজায় রেকর্ড বসে গেলে হবে না, সারতে হবে। তার জন্য আপনার এলাকায় অনেক ভালো ভালো ডক্টর আছে, আপনি জাননি। তবুও যদি আসতে অসুবিধা হয়, বিছানায় না শুয়ে থাকেন, তাহলে ভিডিও কলিংয়ে দেখাবেন। আর আপনার যে কোমরের এক্সরে করা আছে, সেই এক্সরেটা আমাকে আগে পাঠান, ওটা আগে দেখি যে মাজায় প্রচন্ড ব্যথা কেন। ঠিক আছে? হ্যাঁ, বলুন। দিদিভাই চা খেতে গেলেন নাকি? না, দিদিভাই রান্নাঘরে চলে গেছে। কত ব্যস্ত! আমি একা ব্যস্ত নই, বাকি সব পশ্চিমবাংলায় সবাই ব্যস্ত। ফোন অন করে রেখে মাসিমা চা করতে চলে গেলেন দিদিভাইয়ের জন্য। নমস্কার। হ্যাঁ, বলুন। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলবো। বলুন। হ্যাঁ, বলছি সব সময় আমার এই মুখ টক হয়ে যাচ্ছে, কোমরে মাঝখান দপদপ করছে, হাঁটু কনকন করছে, এবং পা ভারী হয়ে যাচ্ছে। সব সময় মানে পাগুলো যেন ছুঁচে করে দিচ্ছে। আপনি রাতে ঘুমান কি করে? হ্যাঁ, এতগুলো সমস্যা নিয়ে রাতে ঘুমান কি করে? কে ছুঁচফুটে দিয়ে যাচ্ছে, পা টানছে, কোমরে শিরশির করছে, মুখ টক হয়ে যাচ্ছে, এই এত সমস্যা নিয়ে আপনি ঘুমান কি করে? হ্যাঁ ডাক্তারবাবু, খুব একটা ভালো ঘুম হয় না। হচ্ছে না? আবার আরেকটা সমস্যা, খান কি করে? দুবেলা না 4 বেলা? 4 বেলা খাচ্ছেন কি করে এত কষ্ট নিয়ে? কোথায় থাকেন আপনি? জলকুমারী, কোথায় থাকেন? কানে শোনেও না, কানেও প্রবলেম? আমি পান্ডুয়া থাকি। ওফ, কানটাও সমস্যা আছে নাকি? ওটাও বাদ দিলেন কেন বলুন? পান্ডুয়া থেকে ওই নিচের নাম্বারে কল করে চেম্বারে চলে আসুন। ওই কোমর শিরশির করছে, মাথা সনসন করছে, পায়েকে ছুঁচফুটি দিচ্ছে, এই এতগুলো সমস্যা একসঙ্গে একটা হোম রেমেডিতে আমি সারাতে পারবো না।
ওর জন্য বেশ কয়েকটা মেডিসিন লাগবে। আপনি একটা ভালো দিন দেখে প্লিজ চলে আসুন, বুদ্ধ পূর্ণিমা দেখে। অমাবস্যা থেকে আসবেন না, পূর্ণিমা দেখে আসুন, কেমন? ওকে, আসতে হবে বাবা। এগুলো বাড়িতে বসে সারে? আপনাদের মনে হয় সারবে? এই শিশির করছে, সনসন করছে, এই এত কিছু হলে আমি কি করে একা সামলাবো বলুন তো? ওগুলো আসতে হবে চেম্বারে, কয়েকটা মেডিসিন লাগবে পান্ডুয়া থেকে, বাড়ির লোক যাকে পছন্দ হয় তাকে সঙ্গে নিয়ে চলে আসুন চেম্বারে, কেমন? দমদম হোক অথবা বারাসাত হোক। আচ্ছা, ওটা তো বলে দেওয়া হয়নি, বারাসাত চেম্বার শনিবার মঙ্গলবার এখন, আর দমদম চেম্বার রবিবার বুধবার আর শুক্রবার। রবিবার বুধবার আর শুক্রবার, ঠিক আছে? হ্যাঁ নমস্কার, কেউ আছেন ফোনে? খড়গপুর থেকে, বলে ফেলুন দিদি ভাই। হ্যাঁ বলছি আমি আসলে ওই আপনি কালকে একটা ওষুধের কথা বলেছিলেন, ওই যে সর্পগন্ধা আর গিল হয় যে ওষুধটা বলছিলেন, ওটা কি? যা, খড়গপুরের দিদি ভাই চলে গেল, বাকিটা শুনতে পেলাম না। এতে খারাপ লাগে না বলুন? কেউ ফোন করে পুরো কথাটা বললো না, মাঝখানে কেটে দিল, মানে কি অবস্থাটা হয় আপনার? মানে বুকের বাঁ দিকটা চিনচিন করে ওঠে পুরো। আপনারা ফোন কমপ্লিট করবেন, নাহলে রেকর্ড করে পাঠান। হ্যাঁ, নাহলে লিখতে হবে না, আবার আঙুলে ব্যথা হবে, তার থেকে রেকর্ড করে পাঠান। বাকিটা প্রবলেমটা তো জানতে হবে, প্রবলেমটাই তো শোনা হলো না। ঠিক আছে, আবার কথা হবে, অসুবিধে নেই। আমরা একটা ভালো গল্পে যাব, কারণ অনুষ্ঠান শেষের দিকে প্রায়। আচ্ছা, শিলিগুড়ির কথা বলে দিই একটু। শিলিগুড়ি আগামী 27 তারিখ আসছি আমি। শিলিগুড়িতে যারা আছেন পুরনো পেশেন্ট তারা তো আসবেনই, বাকি নতুন যারা অনুষ্ঠান দেখছেন নর্থ বেঙ্গল থেকে তাদের জন্য বলে দিই, নিচের নাম্বারে কল করে বলুন শিলিগুড়ি চেম্বারে দেখাবো। ওনারা এখান থেকে একদম ডাইরেক্ট শিলিগুড়ি বুকিং দেবে, কারণ যেখানে দেখাবেন আপনার কিন্তু জানাতে হবে। সেটা কলকাতা তো, আপনি বারাসাত চেম্বারে দেখাবেন না দমদম হনুমান মন্দির চেম্বারে দেখাবেন, ঠিক? তাহলে কিন্তু আপনাকে জানাতে হবে, না জানালে কিন্তু উপায় নেই। বুদোর পিণ্ডি বুদোর ঘাড়ে হয়ে যাবে। এক জায়গায় বুকিং থাকবে, আপনাকে সবাই ডাকাডাকি করবে, আপনি সেখানে আসবেন না। আর এক জায়গায় এসে বসে থাকবেন যেখানে বুকিং নেই। তাই বুকিং সেই চেম্বারে নামেই দেবেন যেখানে আপনি দেখাতে আসবেন, আপনার বাড়ি থেকে যেটা সুবিধা। আর দমদম চেম্বার এখন সব থেকে সুবিধা কেন, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ভেরি ইজি দমদমে নেমে পড়ুন, 5 মিনিট ওখান থেকে, খালি নেমে বলবেন হনুমান মন্দির চেম্বার, বাস, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? দ্বিতীয় নাম্বার হলো বারাসাত চেম্বার এখন শুধু সোমবার, মঙ্গলবার আর শনিবার। পুরনো আগে যেরকম ছিল একদম অ্যাজ ইট ইজ সেম। শিলিগুড়ি আগামী 27 তারিখ। আর মাঝে থাকলো দুটো চেম্বার আছে, এক হচ্ছে মেদিনীপুর চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা, কাছাকাছি ডেট আছে, বুকিং দিতে থাকুন যদি ওইদিকে বাড়ি হয়, এই রোদ্দুরে কষ্ট করে আসতে হবে না। আর দ্বিতীয় হচ্ছে উলুবেড়িয়া শ্যামপুর, ওখানেও কাছাকাছি ডেট আছে। তাই যারা বাগনান থেকে কল করছেন বা উলুবেড়িয়া থেকে করছেন বা হাওড়ার ওই দিকে থাকেন বা ওইদিকে কোথায় কোলাঘাট, তাহলে ওটা কাছে হবে, আপনাদের ইচ্ছা হলে চলে আসতে পারেন। না হলে আমাদের বারাসাত চেম্বারে অবারিত দ্বার, তবে প্রথমটা সরাসরি আসার চেষ্টা করবেন, তারপর আপনার বাড়ির কাছে চেম্বারে চলে যাবেন, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? আর যাবতীয় খোঁজ খবর, কোনো কিছু জানতে হলে শুনতে হলে ইত্যাদি, যদি কোনো ইনফরমেশন নিতে হয়, নিচে 2টি নাম্বার দেওয়া আছে, এখানে দেখুন, এই 2টি নাম্বারে কল করে নেবেন। একটু যে কোনো একটা নাম্বার নোট করে রাখুন, 27 নাম্বার এবং 29 নাম্বার আছে। আমরা যে গল্পটায় যাব বলছি, গল্পটা সাধারণ মানুষের ধর্ম, কিন্তু যেমন আপনারা টিভি থেকে দেখছেন আমাকে, যারা আজকে নতুন দেখছেন, আপনারা ভাবছেন তো ওই লোকটা বেকার বকে যাচ্ছে, কি বকে যায় কিছু বুঝে উঠতে পারছি না। কারণ যারা প্রথম থেকে অনুষ্ঠানটা দেখছে তারাই তো জানবে যে হ্যাঁ অনুষ্ঠানটা কিসের জন্য হয় আর কি হচ্ছে। সিনেমার মাঝখান থেকে ঢুকলে তো কিছু বোঝা যাবে না, ঠিক তেমনই তারা ভাবছে দূর লোকটা তখন থেকে বকে যায়, কি এটা ডক্টর সেন আবার কে, কোথা থেকে এলো, উড়ে এসে জুড়ে বসে, ইত্যাদি ইত্যাদি। এরকম প্রচুর নামি জ্ঞানীগুণী ডাক্তাররাও আছে, তারা ওর বলে দূর উনি ওনার মতো বলে যান, বেকার শুধু আজে বাজে বকে, কোনো কাজের না। ঠিকই তাই, এরকম অনেকেই হেও করে, যে জন্য আজও অবধি আমাকে না কোনোদিন ওই কোনো প্যান্ডেলে আমাকে ক্লাবে নিয়ে গিয়ে বলেনি স্যার আসুন একদিন একটু ফিতাটা কেটে দিয়ে যান, স্যার এই রক্তদান শিবির হচ্ছে একটু এসে 2-4 কথা বলুন না। আমাকে কেউ নেমন্তন্ন করে না, আমাকে ডাকেও না, আমি আমার নিয়ে আছি, দিব্যি আছি, ডাকে না, কিছু করার নেই। আমি অত ফেমাস হতে পারিনি এখন অবধি, ঠিক? আর নেতা মন্ত্রীও না, তো যে জন্য আমাকে একদম এসব কানাঘুষো ডাকে না, তো হেও করে। দেখি
এটা মানুষের ধর্ম, ন্যাচারাল, যে মানুষকে দেখে অনেক সময় আমরা বিচার করে দূর ছেলেটাকে দেখেই তো মনে হচ্ছে কিছু হবে না। কিন্তু এরকম অনেক মানুষ দেখেছি আমি গ্রামের দিকে চেম্বারে গিয়ে, একজন মাস্টার ডিগ্রি, এমএসসি, ফার্স্ট ক্লাস, মানে চিন্তা করা যায় না তাদের ব্রিলিয়ান্ট রেজাল্ট শুনে, কিন্তু তার চেহারা দেখে একটুও মনে হবে না, মনে হবে এ বাবা, এ তো আমার বাড়িতে যে ঝিয়ের কাজ করে তাকেও তো দেখতে সুন্দরী। ঠিক, তা আমরা অনেক সময় জাজ করে ফেলি কোনো বইয়ের মলার দেখে, কভার দেখে, বা কোনো সিনেমার পোস্টার দেখে ভেবে ফেলি দারুণ সিনেমা হবে, ওফ যা সিন সিনারি দিয়েছে, ও ফাটাফাটি। গিয়ে ভেতরে গিয়ে সিনেমা দেখার 10 মিনিট বাদই দেখি পাবলিক বেরিয়ে পালিয়েছে। কি হলো ভাই? ওই যে পোস্টারই দুর্দর্শ, ভেতরে কিছু নাই। ঠিক তরমুজের মতো, বাইরে দেখে চেহারা দেখে দারুণ হলে হেভি টেস্ট, কি বাড়িতে কিনে নিয়ে আবার বোঝে কোনো মিষ্টি নেই, টেস্ট নেই, কিছু নেই। তাই বাইরে থেকে মানুষকে বিচার করা যায় না, এমন একটা ছোট্ট গল্পে আমরা যাই, মন দিয়ে দেখুন, বাকিটা পরে বুঝিয়ে দিচ্ছি। दोपहर का टाइम था और वो अपने मजे में अपनी धुन में गाड़ी चला रहा था। आगे एक पुल था जिसके नीचे नदी थी। जब वो आदमी पुल क्रॉस कर रहा था तो अचानक उसको लगा कि गाड़ी चलाने में कुछ दिक्कत हो रही है, कुछ प्रॉब्लम आ रही है। उसको अंदाजा हो गया था कि गाड़ी का कोई ना कोई टायर तो पंक्चर हुआ है। उसने उसी वक्त गाड़ी साइड पे लगाई, उतर के देखा कि लेफ्ट साइड का पीछे वाला टायर पंक्चर हो गया। अब वो बंदा थोड़ा परेशान कि इतनी तेज धूप में मुझे टायर बदलना पड़ेगा। खैर जो भी कर लो, टायर तो चेंज करना ही पड़ेगा। उसने गाड़ी में से जैक निकाला, जैक को फिट किया, उसके बाद टायर के बोल्ट्स खोले और उनको एक साथ साइड में रख दिया। अब वो टायर को निकालने लगा, उसने जोर लगाया, झटके से पीछे खींचा। इसी दौरान उसका पाउंड बोल्ट्स पे लगा और चारों बोल्ट नदी में गिर गए। अब वो बंदा भयंकर वाला परेशान, टेंशन में, स्ट्रेस में, अब क्या होगा, अब मैं टायर नहीं चेंज कर पाऊंगा, मैं कैसे आगे बढ़ूंगा, मुझे जहां पहुंचना है कैसे पहुंचूंगा, कितना लेट हो गया हूं, इतनी गर्मी में कोई दूर दूर तक नहीं है, मैं किसी से मदद भी नहीं मांग सकता। शिट यार, ये कहां फंस गया, क्या हो गया। अब वो निराश होकर खड़ा, उसकी सोच काम नहीं कर रही, क्योंकि जब भी वो सोचने बैठता उसको एक ही बात बार बार याद आती है कि सारे बोल्ट नीचे गिर चुके हैं और वो आगे नहीं जा सकता। अब ये बंदा परेशानी में साइड में खड़ा, काफी देर निकल चुकी है। अब सामने से उसको नजर आता है एक किसान आ रहा है। ये सोच रहा होता है इससे मदद मांगू ना मांगू, ये क्या मदद कर पाएगा मेरी। अभी ये सोच ही रहा होता है कि किसान खुद ही आकर पूछ लेता है, साहब कोई परेशानी है तो बताइए, क्या मैं आपकी कोई मदद कर सकता हूँ। वो आदमी जो कि पहले से ही परेशान है, गुस्से में बोलता है, मेरा टायर पंक्चर हो गया, स्टेपनी लगाने लगा, बोल्ट नदी में गिर गए, आसपास कोई मैकेनिक नहीं है, तू भी क्या मेरी मदद करेगा। वो किसान समझ गया कि गर्मी और परेशानी की वजह से ये बंदा गुस्से में। किसान मुस्कुराता है और कहता है कि साहब यहाँ से 10 किलोमीटर दूर एक मैकेनिक है जिसके पास आपको गाड़ी का सामान मिल जाएगा, और वहां जाने के लिए आप एक काम कर सकते हो, आप अपनी गाड़ी के बाकी के तीनों टायर का एक एक बोल्ट निकाल कर इस टायर में लगा लो और फिर धीरे धीरे गाड़ी चलाकर वहां तक चले जाओ, आपका काम हो जाएगा। वो आदमी हैरान रह गया, उसका गुस्सा एकदम शांत हो गया। कहता, भाई साहब, जिस प्रॉब्लम से मैं आधे घंटे से जूझ रहा था, इसने कितनी आसानी से उसका सोल्यूशन दे दिया। उसने किसान को बोला, सॉरी यार, मैं गुस्से में था, लेकिन तुझे इतनी जल्दी सोल्यूशन कैसे मिल गया, पहले भी ये प्रॉब्लम हुई थी क्या कभी तेरे साथ। किसान मुस्कुराया और कहता है, ऐसा कुछ नहीं है, एक ही फर्क है, एक ही फर्क है कि आप उस परिस्थिति में अपनी परेशानी के बारे में सोच रहे थे, मैं उसी परिस्थिति में हल के बारे में सोच रहा था। सो दोस्तों, यहाँ तो आप प्रॉब्लम ओरिएंटेड हो सकते हैं, या फिर সলিউশন ওরিয়েন্টেড हो सकते हैं। या तो प्रॉब्लम आते ही परेशान होते रहोगे, प्रॉब्लम के अलावा कुछ दिखेगा नहीं। কতটা মাথায় ঢুকলো আমি জানি না, যে মানুষ যখন আপনার টেনশন হবে তখন আপনি প্রবলেমটা নিয়ে ভাববেন না, প্রবলেমটা বন্ধ করে আপনার সলিউশন নিয়ে ভাবুন। ওই গরিব চাষি, তাকে দেখে মনেই হচ্ছিল না যে এত বড় প্রবলেম, একটা গাড়ির 4টে নাটবোল্ট পড়ে যাওয়ায় সে গাড়িটা চালিয়ে নিয়ে যাবে কি করে। গাড়ির 4টে চাকা হয়, সবকটা থেকে একটা করে নাটবোল্ট খুলে নিলে 3টে করে থাকে, আর 3টে চাকা থেকে 3টে নাটবোল্ট নিয়ে এসে আর একটা চাকায় লাগিয়ে নিলে সেটাতেও 3টে থাকে, তাহলে অন্তত গ্যারেজ অবধি যাওয়া যায়। এত বড় একটা সলিউশন একটা গরিব চাষির থেকে পেয়ে যাবে, এটা কোনোদিন কেউ ভাবতে পারেনি, পেরেছিল। তো সেই জন্যই আপনাদেরও জীবনে সমস্যা আসে, আমাদের তো সারাদিন সমস্যা নিয়েই চলছে। তো এই সমস্যা যখন হবে তখন সমস্যাটা নিয়ে ভাববেন না, সমস্যাটার প্রবলেম নিয়ে ভাবুন। কারণ এত সমস্যার মধ্যেও এত কঠিন, সামনে 4 স্টেজ একটা পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, বাড়ির লোক কান্নাকাটি করছে, বাঁচবে না, ডাক্তার বলে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, আর 1 মাস কি আর 2 সপ্তাহ। বাড়ির লোকের কান্না হচ্ছে তাদের ইমোশনের জন্য, বাড়ির লোকটা চলে যাবে তাদের ছেড়ে। কিন্তু একটা ডাক্তারও তো সেই জায়গায় কান্নাকাটি করে ফেলতে পারতো না, একটা ডাক্তার সেই জায়গায়
সলিউশনটা নিয়ে ভাবে, তাদের সঠিক সলিউশন ঠিক ভেবে দিতে পারে, ওই রুগী আবার পরের দিন কিন্তু দেখাতে আসে হেঁটে। কেন? কারণ ডক্টর প্রবলেমটা নিয়ে ভাবছিল না, প্রবলেমের সলিউশনটা নিয়ে ভাবছিল। তো সুতরাং সবার জীবনে এরকম আমাদের অনেক প্রবলেম আসে, নানান ভ্যারাইটিস প্রবলেম। সো ডিসকাশন উইথ এনি আদার্স, ভালো কাছের বন্ধুর সাথে যদি আলোচনাটা করা যায় যে আপনার সলিউশন নিয়ে, সমস্যা নিয়ে নয়, তাহলে দেখবেন তার সমাধান সঠিকভাবে বেরিয়ে গেছে এবং খুব ফাস্ট। চিন্তা করার কিছু নেই, পৃথিবীর প্রতিটা প্রবলেমের সমস্যা আছে, সেটা আপনার শরীরের হোক, মনের হোক, বা আপনার পরিবারের হোক, বা সমাজের হোক। ঠিক? সো think about your solution, not your problem. That's your problem. Right? তো বিদায় নিতে হবে, সময়সীমা একদম শেষের দিকে। ফোনে আর ঢুকতে পারছেন এই জন্যই, কারণ আজকের ফোনের সময়সীমা একদম শেষ। দেখা হবে আগামীকাল ঠিক 7:45।